তো আগের দিন আমরা পড়লাম র্যাপিড রিডার ক্লাস 11-এর ইংলিশ 1-এর ফুল টেক্সচুয়াল অ্যানালিসিস। আজকে আমার কথা মতো আমি শেক্সপিয়ারের প্লেগুলো নিয়ে চলে এসেছি। শেক্সপিয়ারে তোমাদের 3টে প্লে আছে, যদিও প্লে নয়, সেগুলো একটা সামারি। গোটা প্লেটা ঠিক মোটামুটি ধরো ক্লাস 10-এ যেমন ম্যাথ বুক করেছো সেরকম ম্যাথ বুক সমান মোটা গোটা প্লেটা। তোমাদেরকে দিয়েছে তার ধরো 4টে কি 5টা পাতা গোটাটা সামারি করে। তো এইবার প্লেগুলোর সম্বন্ধে একটু জেনে নিই প্রথম থেকে। দেখো এখানে পড়া আছে কমেডি। কমেডির মধ্যে কি কি পড়ছে? অল সেলস দ্যাট এন্ডস ওয়েল, তোমাদের যেটা আছে অ্যাজ ইউ লাইক ইট, অ্যাজ ইউ লাইক ইট কমেডির মধ্যে পড়ছে। নেক্সট পুরো লিস্ট করা আছে, টেম্পেস্ট আছে, টুয়েলথ নাইট আছে, পেরিকলস, কিং জন, হেনরি দ্য ফোর, ফিফথ, সিক্সথ, এইথ, আবার আছে রিচার্ড দ্য সেকেন্ড, রিচার্ড দ্য থার্ড, জুলিয়াস সিজার, কিং লিয়ার, ম্যাকবেথ। ম্যাকবেথ ট্র্যাজেডির মধ্যে পড়ছে, তোমরা দেখতে পাচ্ছ ম্যাকবেথ ট্র্যাজেডির মধ্যে পড়ছে। অথেলো পড়ছে ট্র্যাজেডির মধ্যে। তো তোমাদের এই 3টে আছে, তাহলে তোমাদের কি আছে? ম্যাকবেথ আর অথেলো, দুটো ট্র্যাজেডি, আর হচ্ছে একটা কমেডি। তোমাদের হিস্ট্রি দেয়নি এখনো। কমেডির মধ্যে কি পড়ছে? অল সেল দ্যাট অ্যাজ ইউ লাইক ইট, আর হচ্ছে ট্র্যাজেডির মধ্যে পড়ছে ম্যাকবেথ আর অথেলো। ম্যাকবেথ আর অথেলো, ম্যাকবেথ আর অথেলো। এবার আমরা দেখো ওয়ার্ড কাউন্টে যদি যাই, অথেলোতে কটা ওয়ার্ড আছে দেখতে পাচ্ছ? 26,450, 26,450 ওয়ার্ড আছে। নেক্সট আমরা হচ্ছে অ্যাজ ইউ লাইক ইটে যাই। অ্যাজ ইউ লাইক ইটে দেখতে পাচ্ছ 21,690 ওয়ার্ডস আছে। আর নেক্সট হচ্ছে তোমার ম্যাকবেথ। ম্যাকবেথে 70,121 ওয়ার্ডস আছে। তাহলে পরপর দেখতে গেলে প্রথমে আসছে তোমাদের অথেলো 26,450 ওয়ার্ডসে। নেক্সট হচ্ছে আমাদের আসছে অ্যাজ ইউ লাইক ইট 21,690 ওয়ার্ডসের সাথে। আর লাস্টে আসছে ম্যাকবেথ 17,121 এর সাথে। নেক্সট যে কতগুলো স্পিচ আছে, অথলোতে স্পিচ আছে 1,309, 1,309টা স্পিচ আছে। নেক্সট হচ্ছে তোমাদের আছে অ্যাজ ইউ লাইক ইটে দেখতে পাচ্ছি 872খানা স্পিচ আছে। আর তারপরে ম্যাকবেথে 765খানা স্পিচ আছে। আর কোন ইয়ারে পাবলিশ হয়েছে সেটাও দেখে নিতে পারো। পর 1589 থেকে স্টার্ট হওয়া শুরু করেছে, তাহলে কমেডি অফ এরর্স থেকে স্টার্ট হয়েছে শেক্সপিয়ারের। তারপরে এটা হচ্ছে সব থেকে বিখ্যাত, যেটার জন্য শেক্সপিয়ার প্রথম ফেমাস হয়েছিল, টাইটাস অ্যান্ড্রোনিকাস। তারপরে পাবলিশ হয়েছে দেখো অ্যাজ ইউ লাইক ইট পাবলিশ হয়েছে 1599-এ, যে ইয়ারে জুলিয়াস সিজার পাবলিশ হয়েছে, যে ইয়ার টুয়েলথ নাইট পাবলিশ হয়েছে। নেক্সট পাবলিশ হয়েছে অথেলো 1604-এ, মেজার ফর মেজারের সাথে। আর তারপরের ইয়ারেই 1605-এ ম্যাকবেথ পাবলিশ হয়েছে কিং লিয়ারের সাথে। এবার আমরা আমাদের টেক্সটে যাচ্ছি। তো আমরা আমাদের টেক্সটে চলে এসেছি। প্রথমে দেখো আমি আগে যেমন করেছিলাম র্যাপিড রিডারের সাথে, সেরকমভাবে এখানেও করেছি। ম্যাকবেথ, তারপরে অথেলো, তারপরে অ্যাজ ইউ লাইক এর 3টেরই আমি ক্যারেক্টার, থিম, সিম্বলস আর সামারি নিয়ে আলোচনা করেছি পয়েন্ট বাই পয়েন্টে। তো প্রথমে আসছে ম্যাকবেথ। তো ম্যাকবেথের ক্যারেক্টার দেখে নিই। ম্যাকবেথে ফার্স্টে আছে ম্যাকবেথ, মেন ক্যারেক্টার, একজন স্কটিশ জেনারেল, যার মধ্যে যে ওই 3টে উইচ ছিল, 3টে উইচের উইকেট থটস দ্বারা, যে বাজে চিন্তা দ্বারা সে ম্যানিপুলেট হয়েছে। কারণ 3টে উইচেস কী করেছিল? প্রফেসি করেছিল। কি প্রফেসি করেছিল বলে দিই। প্রথম হচ্ছে প্রফেসি করেছিল যে ম্যাকবেথকে অ্যাড্রেস করেছিল, হেইল ম্যাকবেথ, কিং অফ গ্লামিস। সেকেন্ড উইচ প্রফেসি করেছিল, হেইল ম্যাকবেথ, কিং অফ কদর। আর থার্ড উইচ প্রফেসি করেছিল, হেইল ম্যাকবেথ শ্যাল বি দ্য কিং
আফটারওয়ার্ডস। মানে প্রথমে গ্লামিসের রাজা, নেক্সট হচ্ছে কদরের রাজা, আর থার্ডে হচ্ছে গোটা স্কটল্যান্ডের সম্রাট রাজা হবে। তিনটে উইচ ব্যাংককেও প্রফেসি করেছিল যে ব্যাংকো এরকম হবে, শ্যাল বি গ্রেটার বাট নট অ্যাজ গ্রেটার, যে গ্রেট তো হবে কিন্তু তাও গ্রেট হবে না। শ্যাল বি হ্যাপিয়ার বাট নট হ্যাপিয়ার, আনন্দিত হতে হবে কিন্তু আনন্দিত হবে না। এবং 3 নম্বর হচ্ছে কি, যে ব্যাংকোর যে ছেলেরা হবে তারা রাজা হবে, ম্যাকবেথের ছেলেরা রাজা হবে না, ম্যাকবেথের পরে ব্যাংকোর রাজা হবে। এবার আমরা আবার আমাদের টেস্টে ঢুকে যাই। তার অ্যাম্বিশন কি ছিল? তার অ্যাম্বিশন ছিল যে সে মহান কোনো ব্যক্তি হবে, সে একজন ম্যাজেস্টিক কোনো ব্যক্তি হবে। আর তার এই অ্যাম্বিশনের জন্যই তাকে অনেক রেজিসাইড অর্থাৎ খুন হত্যা করতে হয়েছে, অ্যাট্রোসিটিস অর্থাৎ নৃশংস কাজ করতে হয়েছে। আর তার ফলেই তার ডাউনফল হয়েছে, যে আমরা যে কাজগুলো করি সে কাজগুলোর ফলেই আমাদের জীবনে আমাদের পরিণতি নেমে আসে। এখানে সিম্বলিজম কি আসছে, যে আনচেকড অ্যাম্বিশন বা ভল্টিং অ্যাম্বিশন, বললাম আনচেকড অ্যাম্বিশন বা ভল্টিং অ্যাম্বিশন, এই ভল্টিং অ্যাম্বিশন দ্বারা সে পরিচালিত হয়েছে। আর তার মধ্যে কি রয়েছে? মোরাল কনফ্লিক্ট, যে কাজটা করব না করব না, এই দোনামোনাটা তার মধ্যে রয়ে গেছে। এবং তার সঙ্গে সে অনেক টিরানি অর্থাৎ অত্যাচার করেছে। নেক্সট হচ্ছে আমাদের হাইলাইটেড ক্যারেক্টার, সে হচ্ছে লেডি ম্যাকবেথ। লেডি ম্যাকবেথ যদি না থাকতো, ম্যাকবেথ এত কাজ করতেও পারতো না, সে সারা জীবন এই মোরাল কনফ্লিক্টটাই আটকে থাকতো। মোরাল কনফ্লিক্টের বাইরে গিয়ে ডানকানকে হত্যা বা যে অ্যাট্রোসিটিসগুলো আছে, যে রেজিসাইডগুলো আছে, সেই রেজিসাইডগুলো করতে পারতো না। ম্যাকবেথের ওয়াইফ লেডি ম্যাকবেথ, নাম শুনে বোঝা যাচ্ছে, যার অ্যাম্বিশন ছিল কি, যে পাওয়ার। তার ফলে তাকে এনকারেজ করেছিল, তাকে সাহস জুগিয়েছিল যে তার যে স্বামী আছে, তার স্বামীর যে এই যে ডার্কেস্ট ডিজায়ারগুলো আছে, অন্ধকারাচ্ছন্ন যে ইচ্ছাগুলো আছে, অর্থাৎ রিপ্রেস থটস, মনের মধ্যে লুকানো ইচ্ছাগুলো, সেই ইচ্ছাগুলো যাতে বের করে আনতে পারে। সে ম্যানিপুলেট করেছিল ম্যাকবেথকে, বুঝিয়েছিল, তারপরে ম্যাকবেথ গিয়ে ওই কাজটা করেছে। পরবর্তীকালে সে এমন জায়গায় আটকে পড়েছে যে তার মনের মধ্যে দোষ দেখা গেছে, পাগল মানে যে পাগলামো সেটা দেখা গেছে। লেডি ম্যাকবেথ এমন পাগল হয়ে গেছিল যে তাকে মানে পাগলামিতে পাগলামিতে মরে গেছিল, এবং তার নিজের মনে হয়েছে যে না, আমি অনেক বড় ভুল করে দিয়েছি জীবনে। এটা কি সিম্বলাইজ করছে? এটা সিম্বলাইজ করছে যে গিল্ট অর্থাৎ দোষ, অ্যাম্বিশন প্রচণ্ড উচ্চাকাঙ্ক্ষা, এবং ম্যানিপুলেশন, যে লেডি ম্যাকবেথ ম্যাকবেথকে ম্যানিপুলেট করেছিল, চালনা করেছিল নিজের মতো, সেটা সিম্বলাইজ করছে। থার্ড আমাদের আসছে থ্রি উইচেস, তিনটে উইচ। তিনটে উইচ কি? প্রথম হচ্ছে মিস্টিরিয়াস ক্যারেক্টার, তিনটেই রহস্যজনক, কোথা থেকে এসছে, কেন এসছে, কোথায় চলে গেল, কিছুই জানা যায়নি। সুপার ন্যাচারাল বিংস, যে এটা হচ্ছে তো ন্যাচারাল, এই যে ম্যাকবেথ, লেডি ম্যাকবেথ, এরা তো ন্যাচারাল জিনিস যে জগতে থাকে, ন্যাচারাল জগতে থাকে। সুপার ন্যাচারাল মানে হচ্ছে যেসব জিনিসগুলো খুবই মিস্টিরিয়াস, যেসব জিনিসগুলো প্রাকৃতিক যে ক্যারেক্টারিস্টিক আছে সেই ক্যারেক্টারিস্টিক্সগুলোকে ধারণ বাহন করে না, তারা হচ্ছে সুপার ন্যাচারাল। প্রফেসাইজ ম্যাকবেথ রাইজ অ্যান্ড ফল, ম্যাকবেথের যে উত্থান পতন, সেটা উত্থান আর পতনটাকে ভবিষ্যৎবাণী করেছিল। তাদের মধ্যে কি কি থিম ছিল? ফেট ছিল, ভাগ্য, কেয়স ছিল, কোলাহল, এবং টেম্পটেশন অর্থাৎ প্রলুব্ধতা, লোভ দেখানো। এরা কিছু সিম্বলাইজ করে। প্রথম হচ্ছে ফেট অর্থাৎ ভাগ্য, ভাগ্যের যে পরিভাস হবে, তোমার ভাগ্য তোমাকে পরিচালনা করবে। নেক্সট হচ্ছে সুপার ন্যাচারাল ইনফ্লুয়েন্স, সুপার ন্যাচারাল দ্বারা ম্যাকবেথ ইনফ্লুয়েন্সড হচ্ছে। আর থার্ড হচ্ছে মোরাল ডিসঅর্ডার, মানুষের যে মনে যে মানসিক চেতনাবোধ আছে, মনুষ্যত্ব আছে, সেটার উত্থান পতন ঘটছে। ফোর্থে আমাদের ক্যারেক্টার আসছে ব্যাংকো। ব্যাংককে ম্যাকবেথের বন্ধু এবং একজন সেনাপতি স্কটিশ আর্মিতে। তার যে পরবর্তীকালে যে প্রজন্মগুলো আছে, তার যে সন্তান সন্ততিরা আছে, সেই সন্তান সন্ততিরা হচ্ছে ইনহেরিট করবে থ্রোন অর্থাৎ রাজা হবে। এটা
ভবিষ্যৎবাণী করা হয়েছিল, যেটা তাকে এমন একটা টার্গেট দিচ্ছে ম্যাকবেথের জন্য। অর্থাৎ ম্যাকবেথের কাছে ব্যাংকো একটা টার্গেট অপিনিয়ন হিসেবে তৈরি হচ্ছে যে ম্যাকবেথ তো রাজা হবে, ম্যাকবেথের পরে ম্যাকবেথের কেউ রাজা হবে না, ম্যাকবেথের চেনা ম্যাকবেথের ডিসেন্ডেন্টসরা রাজা হবে না, পরবর্তী যারা এয়ার আছে, উত্তরাধিকারী আছে, তার বদলে কে রাজা হবে? ব্যাংকোর যে উত্তরাধিকারী, ব্যাংকোর যে সন্তান সন্ততি তারা রাজা হবে। তাই জন্য ম্যাকবেথের কাছে ব্যাংকো একজন টার্গেট অপিনিয়ন হিসেবে রয়েছে। কি সিম্বলাইজ করছে? প্রথম তো অনার সিম্বলাইজ করছে ব্যাংকো, ব্যাংকোর মধ্যে প্রচণ্ড সম্মান আছে। সেকেন্ড হচ্ছে ইন্টিগ্রিটি, ব্যাংকোর মধ্যে বিশ্বস্ততা আছে, ব্যাংকোর মধ্যে পিওরিটিটা আছে, মানুষ বিশ্বাস করতে পারে ব্যাংকোকে পুরোপুরি। এবং দ্য থ্রেট টু ম্যাকবেথস পাওয়ার, ম্যাকবেথের যে পাওয়ার রয়েছে, ম্যাকবেথের যে ক্ষমতা রয়েছে যে সে থ্রোনটাকে ইনহেরিট করবে, সেই ক্ষমতার জন্য তার কাছে একটা থ্রেট হিসেবে উঠে আসছে ব্যাংকো। নেক্সট হচ্ছে আমাদের মেন ডানকান, যিনি হচ্ছেন কি স্কটল্যান্ডের রাজা, আর যার মার্ডারের ফলেই এই যে ম্যাকবেথের এই অত্যাচারী যে শাসনটা শুরু হচ্ছে। যদি ডানকান মার্ডার না হতো তাহলে ম্যাকবেথের অত্যাচারী শাসনটা শুরু হতো না। সেটা ডানকান কি রিপ্রেজেন্ট করছে? বেনেভোলেন্ট লিডারশিপ, অর্থাৎ এমন একটা রাজা, যে রাজা হচ্ছে তার প্রজাদের সঙ্গে খুবই ভালো ব্যবহার করে, প্রজাদের কথা ভাবে, প্রজাদের প্রতি সম্মান প্রদর্শন করে, প্রজাদেরকে নিয়ে প্রজাদের কিসে ভালো হবে খারাপ হবে এই জিনিসগুলো চিন্তা করে, তো খুবই বেনেভোলেন্ট, খুবই নম্র ভদ্র। কি সিম্বলাইজ করছে? দ্য রাইটফুল কিং, এমন একটা রাজা যেটা হচ্ছে একদম ট্রু রাজা, যেটা সত্যিকারের রাজা হওয়ার যোগ্য। এবং ডিভাইন জাস্টিস, যে দৈবের অর্থাৎ ভগবানের ন্যায় বিচার হিসেবে তাকে তুলে ধরছে। সিক্সথ হচ্ছে ম্যাকডাফ, ম্যাকডাফকে একটা স্কটিশ নোবেলম্যান, যে অপোজ করে ম্যাকবেথকে, অর্থাৎ ম্যাকবেথের বিরুদ্ধে সে নিজের কাজ করে। আর ম্যাকডাফ হচ্ছে থেন অফ ফাইভ, ফাইভের রাজা, থেন অফ ফাইভের জন্যই ম্যাকবেথ পরবর্তীকালে গিয়ে এই হত্যা করেছিল, যে তাকে পরবর্তীকালে গিয়ে তিনটে উইচ যখন আসে, তিনটে উইচ ম্যাকডাফ কি থেন অফ ফাইভ, থেন অফ ফাইভের রাজা, আর পরবর্তীকালে গিয়ে কি করেছিল? ম্যাকবেথকে হত্যা করেছিল। কারণ ম্যাকবেথ তার যে স্ত্রী আছে, তার যে সন্তান আছে, সবগুলোকে খুব বাজেভাবে, নৃশংসভাবে, অ্যাট্রসলি হত্যা করেছিল। তাই জন্য তাদের ঘর ফর জ্যান্ত জ্বালিয়ে দিয়েছিল, তাদেরকে ঘর সমেত খুবই বাজেভাবে হত্যা করেছিল। তাই ম্যাকডাফ রেগে গিয়ে ম্যাকবেথকে হত্যা করেছিল। ম্যাকবেথকে হত্যাও করতে পারছিল না, লাস্টে গিয়ে তিনটে উইচ তাকে প্রফেসি করেছিল, কি এখানে পুরোটা নেই, তিনটে উইচ, তিনটে নয় ছটা প্রফেসি করেছিল। প্রথমে তিনটে প্রফেসি করেছিল ম্যাকবেথকে রাজা করার জন্য, লাস্টে আবার তিনটে প্রফেসি করেছিল যে ম্যাকডাফের থেকে দূরে থাকো। এমন একটা সন্তান যে মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেনি, সে ম্যাকবেথকে হত্যা করতে পারে। আর ম্যাকডাফ হচ্ছে এমন একটা সন্তান যে নর্মালি মায়ের পেট থেকে চাইল্ড বার্থ হয়নি, যাকে সিজার করা হয়েছিল। ম্যাকডাফ হচ্ছে তাহলে সিজারিয়ান বেবি। তাই জন্য এটা শোনার পরে ম্যাকবেথ কাহিল হয়ে গেল, আর ম্যাকডাফ তাকে হত্যা করে নিল। সে রিপ্রেজেন্ট করে কি ন্যায়, জাস্টিস, এবং যে ম্যাকবেথের অত্যাচারীর যে পরিণতি হবে সে পরিণতিটা। সিম্বলিজম কি আসছে? সিম্বলিজম হচ্ছে ভেঞ্জেন্স, ঠিক আছে, ভেঞ্জেন্স। তো ভেঞ্জেন্স মানে হচ্ছে রিভেঞ্জ, প্রতিহিংসা, জাস্টিস ন্যায়, আর লয়্যালটি বিশ্বস্ততা। সাথে হচ্ছে ম্যালকম, ম্যালকমকে ডানকানের ছেলে, যে পালিয়ে গেছিল তার বাবার মৃত্যুর পরে, কোথায় না আয়ারল্যান্ডে, ইংল্যান্ডে পালিয়ে গেছিল ম্যালকম পরবর্তীকালে বাবার মৃত্যুর পরে। আর পরবর্তীকালে আবার ফিরে এসেছিল ম্যাকবেথকে চ্যালেঞ্জ করার জন্য, এবং যে অর্ডারটা ধ্বংস হয়েছে, ওই আমরা সেকেন্ড কামিংয়ে এসে পড়লাম না, যে অর্ডারটা ধ্বংস হয়ে গেছে, সেই অর্ডারটা এইখানে ফিরিয়ে আনার জন্য ম্যালকম আবার ফিরে এলো আর্মি নিয়ে ম্যাকবেথের সঙ্গে যুদ্ধ করার জন্য। তাহলে কি সিম্বলাইজ করছে? যে রিস্টোরেশন অফ অর্ডার হচ্ছে, অর্ডারের রিস্টোরেশন হচ্ছে, পুনরাবৃত্তি হচ্ছে, পুনরায় যে অর্ডারটা লাগু হচ্ছে, এবং হোপ আর লেজিটিমেট লিডারশিপ, যে সত্যিকারের যে রাজা, যে উত্তরাধিকারী, সে যেন ফিরে আসছে লিডার হিসেবে। 8 নম্বরে কি আছে? ব্যাংকো আছে, ব্যাংকো ফ্লিয়ান্স, ফ্লিয়ান্সকে ব্যাংকোর ছেলে, যে পরবর্তীকালে রাজা হবে, এটা থ্রি উইচেসরা প্রফেসি করেছিল।
যে পালিয়ে গেছিল, ম্যাকবেথ তাকে হত্যা করতে চেয়েছিল কিন্তু সে পালিয়ে গেছিল। সে কি সিম্বলাইজ করছে, যে ফিউচার অফ ব্যাংকোজ লাইন, ব্যাংকোর যে পরবর্তীকালে উত্তরাধিকারী যে লাইনটা রয়েছে সেই লাইনটাকে সিম্বলাইজ করছে। এবং কন্টিনিউশন অফ দ্য ব্লাড লাইন, যে ব্যাংকোর যে রক্ত যার শরীরে বইছে ফ্লিয়ান্স, সে যাতে পরবর্তীকালে ব্যাংকোর রক্তটা ধারণ এবং বহন করতে পারে। 9 নম্বরে তোমাদের এই সামারিতে নেই হেকেট। হেকেট হচ্ছে গডেস অফ উইচ ক্রাফট, যেসব 3টে উইচরা যার পুজো করে বেড়াতো সে হচ্ছে হেকেট। হেকেট হচ্ছে এই যে উইচ ক্রাফটের দেবী, যে সব কিছু দেখতো যে উইচ ক্রাফটটা কীভাবে মিসচিভ করছে, অর্থাৎ এইসব বাজে কাজকর্ম করছে এবং ম্যানিপুলেট করছে। কাকে ম্যানিপুলেট করছে? ম্যাকবেথকে ম্যানিপুলেট করতে পারছে কি পারছে না সেইটা এই হেকেট দেখতো। এটা কি সিম্বলাইজ করে? এটা সিম্বলাইজ করে যে পাওয়ার অফ সুপার ন্যাচারাল আর ডার্ক ফোর্সেস, যে সুপার ন্যাচারাল আর ডার্ক ফোর্সেসগুলো আছে, সেই ডার্ক ফোর্সেস আর সুপার ন্যাচারাল ফোর্সেসগুলোকে হেকেট রিপ্রেজেন্ট করে। তাহলে হেকেট হচ্ছে কি? গডেস অফ উইচক্রাফট। নর্মালি জেনে রেখে দেবে। এবার সামারিতে আছে পয়েন্ট বাই পয়েন্ট। প্রথম হচ্ছে প্রফেসি অফ পাওয়ার। ম্যাকবেথ আর ব্যাংকো এনকাউন্টার করছে 3টে উইচের সাথে যখন ম্যাকবেথ আর ব্যাংকো যুদ্ধ থেকে ফিরে আসছিল। ম্যাকবেথকে প্রেডিক্ট, সরি 1 মিনিট, ম্যাকবেথকে প্রেডিক্ট করছে কি? যে পরবর্তীকালে রাজা হবে। আর ব্যাংকোর যে ডিসেন্ডার আছে, উত্তরাধিকারী আছে, তারা পরবর্তীকালে সিংহাসন দখল করবে। ঠিক আছে। সেকেন্ড হচ্ছে এই যে অ্যাম্বিশনটা তৈরি হলো ম্যাকবেথের মধ্যে, অ্যাম্বিশন অ্যাওয়েকেন্স। প্রফেসির দ্বারা প্রলুব্ধ হয়ে আর লেডি ম্যাকবেথের দ্বারা সাহস পেয়ে ম্যাকবেথ কি করলো? ডানকানকে হত্যা করলো। কি দিয়ে? ড্যাগার দিয়ে। ইম্পর্টেন্ট হচ্ছে ওই সিনটার নাম হচ্ছে ড্যাগার সিন, যেটা অ্যাকচুয়াল ম্যাকবেথ প্লেতে আছে। আর দখল করলো কি? সিংহাসন। 3 নম্বরে হচ্ছে গিল্ট অ্যান্ড প্যারানোইয়া। প্যারানোইয়া মানে হচ্ছে পাগলামো, একটা এমন একটা পাগলামো জিনিস যেটার ফলে মানুষের মাথা ঠিক থাকে না। রাজা হওয়ার পরে ম্যাকবেথ কি করলো? আরো প্যারানয়েড হয়ে গেল। প্যারানয়েড হয়ে মানে পাগল রাজা, প্যারানয়েড কিং। প্যারানয়েড কিং বলা হতো যে রেস্টোরেশনের আগে কিং জেমস দ্য ফার্স্ট ছিল, কিং জেমস দ্য ফার্স্টকে প্যারানয়েড কিং হিসেবে তুলে ধরা হতো। লিডিং টু দ্য মার্ডার অফ ব্যাংকো, এর ফলে কি হলো? ম্যাকবেথ আরো পাগল হয়ে গেল আর ব্যাংকোকেও হত্যা করতে চলে গেল। আর তার যে ছেলে রয়েছে ফ্লিয়ান্স, ফ্লিয়ান্সের জীবনের পেছনেও পড়ে গেল, কারণ ফ্লিয়ান্স রাজা হয়ে যাবে। এর ফলে কি হচ্ছে? ডাউনওয়ার্ড স্পাইরাল হচ্ছে। দেখো স্পাইরাল ইমেজারি কেন বুঝতে পারছি, বোঝালাম সেকেন্ড কামিংয়ে, কারণ এইখানে স্পাইরাল ইমেজারি ব্যবহার করা যায়। যে স্পাইরাল ইমেজারি কতটা ইম্পর্টেন্ট। স্পাইরাল ইমেজারি মানে কি? ঘুরতে ঘুরতে ওপরে উঠছে, ঘুরতে ঘুরতে নিচে নামছে। অর্থাৎ কি? ধীরে 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 তোমার জীবনে ডাউনওয়ার্ড যে ফেজ আছে সেই ডাউনওয়ার্ড ফেজটা নেমে আসবে। ম্যাকবেথের যে এই অত্যাচার কি আরো বাড়িয়ে দিল, যে সে যাতে আরো পাওয়ার সিক করে। আর তারপরে কি রেজাল্ট হলো? প্রচুর যে রক্ত ঝরাতে হলো এবং প্রচণ্ড ম্যাসাকার, অর্থাৎ প্রচণ্ড হত্যাকাণ্ড ম্যাকডাফের ফ্যামিলিকে সে করলো। বললাম কিভাবে মারলো। লেডি ম্যাকবেথের ম্যাডনেস। লেডি ম্যাকবেথ পরবর্তীকালে পাগল হয়ে গেল। যে লেডি ম্যাকবেথের যে দোষটা সে অনুভব করলো, এই যে হত্যাগুলো করেছিল লেডি ম্যাকবেথের কারণে, যে হত্যাগুলো হচ্ছিল ম্যাকবেথ করে বেড়াচ্ছিল, এটার জন্য লেডি ম্যাকবেথ নিজেকে দোষী মনে করলো এবং পাগল হয়ে গেল। এবং তারপরে আস্তে আস্তে পাগলামিতে মারা গেল। ইনসমনিয়া হয়ে গেছিল, অর্থাৎ রাতে ঘুমাতে পারছিল না, ঘুমের মধ্যে হাঁটছিল, বারবার হাত ধুচ্ছিল। আর সব থেকে বিখ্যাত কথা কি? অল দ্য পারফিউম অফ আরেবিয়া উইল নট সুইটেড দাই হ্যান্ড। যে আরবের যত পারফিউম এনে দাও, আমার হাতে যে রক্ত লেগে আছে সেই রক্তটাকে কখনো মিষ্টি করতে পারবে না, রক্তের গন্ধটা কখনো মুছে দিতে পারবে না। 6 নম্বর হচ্ছে ম্যাকডাফের রিভেঞ্জ। ম্যাকডাফ যে ম্যালকমের সঙ্গে অ্যালাই হয়ে গেছিল, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করে নিয়েছিল, ম্যাকবেথকে যুদ্ধে কনফ্রন্ট করলো। আর সে রিভিল করলো সে সি সেকশনে, অর্থাৎ সে সিজারিয়ান বেবি হিসেবে জন্ম। উইচেসের প্রফেসিগুলো ফিল আপ করলো এবং ম্যাকবেথ
ফল করলো সামওয়ান এমন একজনের পায়ের নিচে যে নট বর্ন অফ ওম্যান, মহিলার কাছ থেকে জন্মগ্রহণ করেনি। নর্মালি জন্মগ্রহণ না করলে ওটা জন্ম বলা যায় না যদি সিজার করে নেওয়া হয়, তাই জন্য জন্মই হয়নি, জন্ম হওয়ার আগেই তাকে পেট থেকে কেটে বার করে নেওয়া হয়েছে। লাস্ট হচ্ছে ম্যাকবেথ ডেথ। ম্যাকবেথ কার দ্বারা খুন হলো বা হত্যা হলো, রিভেঞ্জ করে নিল, ম্যাকডাফ নিল এবং ম্যালকাম হয়ে গেল ক্রাউন্ড কিং। ম্যালকাম স্কটল্যান্ডের রাজা হয়ে গেল এবং স্কটল্যান্ডে অর্ডারটা রেস্টোর করে দিল। নেক্সট সিম্বল কি কি আছে? প্রথম সিম্বল হচ্ছে ব্লাড। ব্লাড কি সিম্বলাইজ করছে? গিল্ট আর ভায়োলেন্স। ব্লাড, যে ব্লাডের হাতে দাগগুলো ছিল যে ডানকানকে হত্যা করার পরে বা অন্যান্য যে হত্যা করার পরে হাতে যে রক্তের ছিটেগুলো লাগে, সেই ছিটেগুলো বারবার ফিরে এসেছে আর রিপ্রেজেন্ট করেছে কি পার্মানেন্ট স্ট্রেন, যেগুলো সেগুলো পার্মানেন্ট দাগ, অর্থাৎ আমাদের যে আমরা যে কাজগুলো করেছি, আমরা যে হত্যাগুলো করেছি, সেই হত্যাগুলো আমাদের সারা জীবন বয়ে বেড়াতে হবে, কারণ হত্যাগুলো আমরা করেছি, হত্যাগুলো আমাদের হাতে রক্তের দাগ লেগে আছে, সেই রক্তের দাগ কখনো মুছবে না। এবং পার্মানেন্ট দোষ লেডি ম্যাকবেথ আর ম্যাকবেথের হাতে সবসময় লেগে আছে, সেটা বারবার ব্লাড সিম্বলাইজ করছে। এক্সাম্পলও দেওয়া আছে, দেখো এক্সাম্পল কি, লেডি ম্যাকবেথ হ্যালুসিনেট করছে যে তার হাতে রক্ত লেগে রয়েছে। হ্যালুসিনেট করা মানে হচ্ছে তোমার জেগে জেগে স্বপ্ন দেখা, ওটা হচ্ছে হ্যালুসিনেট। পরবর্তীকালে পাগল হয়ে গেছিল, তো ওটাই হ্যালুসিনেটের একটা প্রাইম এক্সাম্পল। সেকেন্ড হচ্ছে ডার্কনেস অ্যান্ড নাইট। ডার্কনেস বা নাইট সিম্বলাইজ কি করছে? ইভিল, আর যে একজনের ট্রু নেচার কে কনসিল করা হচ্ছে, একটা ফ্যাসাড তৈরি করছে। ফ্যাসাড মানে কি ভিতরে ভিতরে এক কিন্তু বাইরে বাইরে আরেক রকম। বেশিরভাগ হেইনাস এক, যে ভয়ঙ্কর একবারে নৃশংস কাজগুলো আছে, সেই কাজগুলো এই প্লেতে অকার হচ্ছে কখন হচ্ছে? যে কভার অফ ডার্কনেসে, অন্ধকারের চাদরের তলায়। এক্সাম্পলে দেওয়া আছে, যেমন ডানকানের যে মার্ডার হয়েছে সেটা কখন হয়েছে? রাতের বেলা হয়েছে। সেটা রাতের বেলা হয়েছে মানে কি অন্ধকার দ্বারা শ্রাউড করা। শ্রাউড করা মানে কি, যে কফন থাকে মুসলমানদের গোড় দেওয়ার সময় যে সাদা চাদরটা উপরে চড়ানো হয়, বা হচ্ছে ক্রিশ্চিয়ানিটিতে একটা সাদা চাদর উপরে চড়িয়ে তাকে মাটির তলায় কবর দেওয়া হয়। তো সেই সময় যে সাদা চাদরটা, ওই সাদা চাদরটাকে শ্রাউড বলা হয়, অর্থাৎ কফন বলা হয়। ওইটা হচ্ছে আধারের তলায়, আধারের কফনে ঢেকে যাচ্ছে ডানকানের মার্ডার। নেক্সট হচ্ছে দ্য ড্যাগার। যে ড্যাগারটাকে হ্যালুসিনেট করেছিল, কে করেছিল? ম্যাকবেথ। সেটা ম্যাকবেথের ইনার কনফ্লিক্টে রিপ্রেজেন্ট করছে, আর এটা রিপ্রেজেন্ট করছে যে সে পরবর্তীকালে পাগল হয়ে যাবে, ওই প্যারানয়েড কিং। এটা আরও অ্যাপিয়ার করছে যে ডানকানের মার্ডারটা হতে চলেছে, অর্থাৎ ড্যাগার এসছে মানে কি ডানকান হত্যা হতে চলেছে। এক্সাম্পল আছে, এক্সাম্পল কি, ম্যাকবেথ যখন ড্যাগারটাকে মানে রক্তে, ড্যাগারের মধ্যে থেকে রক্ত টপ টপ করে পড়ছে, কিন্তু ম্যাকবেথ বুঝতে পারছে না যে রক্ত কোথা থেকে এলো ড্যাগারের মধ্যে হঠাৎ, আর এটা ডানকানের চেম্বার পর্যন্ত ম্যাকবেথকে টেনে টেনে নিয়ে যাচ্ছে। 4 নম্বর হচ্ছে উইচেস। কি সিম্বলাইজ করছে? ফেট সিম্বলাইজ করছে, সুপার ন্যাচারাল সিম্বলাইজ করছে। আর ম্যাকবেথকে কোথায় নিয়ে যাচ্ছে? তার ডুম, অর্থাৎ তার যে পরিণতি, তার যে জীবনে ধ্বংস নেমে আসবে সেটার প্রতি। তারা রিপ্রেজেন্ট করছে ডার্কার আর কেওটিক ফোর্স হিসাবে, যে ম্যানিপুলেট করছে কি হিউম্যান অ্যাকশন, মানুষের কাজকর্ম। ম্যাকবেথের যে বিভিন্ন কাজকর্ম সেটাকে ম্যানিপুলেট করছে কারা? এই তিনটে উইচেস ম্যানিপুলেট করছে। এক্সাম্পলও দেওয়া আছে, দেখো এক্সাম্পলে কি উইচেসগুলোর প্রফেসি, পুরো ট্র্যাজিক সিকোয়েন্সটাকে ধরে নিয়েছে, যেটা মোশনে আসবে। ট্র্যাজিক কেন? ট্র্যাজিক মানে কি? ট্র্যাজিক মানে হচ্ছে তোমার জীবনে এমন কিছু ঘটনা ঘটে যেটা তুমি এমন কাজকর্ম করো যেটা তুমি ভালো মানে কিছু একটা জন্য করো, কিন্তু পরবর্তীকালে তোমার জীবনে তুমি যেটা চাওনি তার থেকেও ভয়ঙ্কর কিছু জিনিস নেমে আসে। 5 নম্বর হচ্ছে ঘুম, স্লিপ। সেটা কি হচ্ছে? ইনোসেন্স, অর্থাৎ ঘুম মানে কি ইনোসেন্স, শান্তি আর মেন্টাল স্টেবিলিটি, মানসিক স্বস্তি। ম্যাকবেথের যে ঘুমাতে পারছে না, কি করছে সেটা বোঝাচ্ছে যে ম্যাকবেথ গিল্ট দ্বারা ওভারওয়েলমিং হয়ে গেছে, মানে এত তার মধ্যে দোষ সে চেপে গেছে যে সে আর ঘুমাতে পারছে না, সে ইনোসেন্ট হতে পারছে না, পিসফুল হতে পারছে না, মেন্টাল স্টেবিলিটি তার মানে সে ধারণ করতে পারছে না। এক্সাম্পল কি, ম্যাকবেথের এই যে স্টেটমেন্টটা আছে, যখন সে বলেছে ম্যাকবেথ হ্যাড মার্ডার্স স্লিপ, বিখ্যাত কথা, সো ডাজ কদর, সো ডাজ গ্লামিস, ম্যাকবেথ ঘুমকে হত্যা করেছে।
ক্রাউন আছে, ক্রাউন কি রিপ্রেজেন্ট করছে? পাওয়ার রিপ্রেজেন্ট করছে, অথরিটি রিপ্রেজেন্ট করছে, কর্তৃত্ব, ক্ষমতা এবং কিংশিপ অর্থাৎ রাজত্বের যে একটা দায়িত্ব রয়েছে সেই দায়িত্বটা। ম্যাকবেথের জন্য এটা কি সিম্পল রিপ্রেজেন্ট করছে? ম্যাকবেথের জন্য রিপ্রেজেন্ট করছে যে ইচ্ছা, আকাঙ্ক্ষা এবং ইভেনচুয়াল প্রাইজ অফ হিস অ্যাম্বিশন, তার যে উচ্চাকাঙ্ক্ষা আছে সেই উচ্চাকাঙ্ক্ষার শেষ যে মূল্য, সেই মূল্যটা। এক্সাম্পল কিরে বলছে, ম্যাকবেথের যে অবসেশন, যে প্রচণ্ড অবসেশন, ইন্টারেস্ট রয়েছে, উচ্চাকাঙ্ক্ষা রয়েছে, বল্টিং অ্যাম্বিশন রয়েছে, সেটা কি সিকিউর করা, যে ক্রাউনটাকে সে সিকিউর করবে, পরবর্তীকালে সেটা ডাউনফল হয়ে গেল তার। সিকিউর করবে মানে তার মাথায় ধারণ করবে, তার ফলে তার ডাউনফল নেমে এলো জীবনে। 7 নম্বর হচ্ছে ওয়েদার। ওয়েদারটাও ভালো রিপ্রেজেন্ট করে, যে প্রথমে ওয়েদারটা কি ছিল? ভায়োলেন্ট স্টর্মস, আনন্যাচারাল অকারেন্সেস, প্রচণ্ড ঝড় হচ্ছে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এবং এমন এমন ঘটনা হচ্ছে যে ঘটনাগুলো হওয়ার কথা নয়। ওয়েদারটা এরকমভাবে সেট হচ্ছে যাতে এটা দেখানো যায় যে পরবর্তীকালে ম্যাকবেথের জীবনে ওই ঝড়টা নেমে আসবে এবং প্লের মধ্যে ঝড়টা নেমে আসবে আস্তে আস্তে যত সেট হবে। এটা কি করছে, যে ন্যাচারাল যে অর্ডার আছে সেটা ডিসরাপ্ট হচ্ছে, যেটা পরবর্তীকালে আমরা প্লেতেও দেখতে পারি যখন ডানকানের হত্যা হবে তারপরে। এক্সাম্পল কি, যে স্টর্মি ওয়েদার ফলোয়িং ডানকানস অ্যাসাসিনেশন, ডানকানের যখন হত্যা হচ্ছে তখন সেই হত্যার রাতে কি ছিল? প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছিল, বাইরে পেঁচা ডেকে উঠলো হত্যার পরে। এটা রিপ্রেজেন্ট করছে কি কিওস, অর্ডারটা ভেঙে যাচ্ছে এবং ম্যাকবেথের অ্যাকশনগুলো, কাজগুলো আনলিশ হচ্ছে, বাইরে বেরিয়ে আসছে মনের আসল রিপ্রেস ডিজায়ারগুলো। ইমেজেস, আমি ইমেজেসের মাধ্যমে কিছু কিছু জিনিস দেখাচ্ছি, একবার দেখে নাও। যে ব্লাড স্টেন হ্যান্ডস আছে, হাতের মধ্যে রক্তের ছাপ, সেটাই কি ইমেজ হিসাবে আসছে, যে হাতের মধ্যে রক্ত হিসেবে ইমেজ হিসেবে আসছে। আর লেডি ম্যাকবেথের যে ফেমাস লাইন, আউট দ্যাম স্পট, এটা রিপ্রেজেন্ট করছে যে সে তার গিল্ড থেকে বেরোতে পারছে না, সে যে কাজগুলো করেছে, সে ক্রাইমগুলো করেছে। সেকেন্ড হচ্ছে ড্যাগার অফ দ্য মাইন্ড, মাইন্ডের মধ্যে যে ড্যাগারটা চলছে, যে ম্যাকবেথ ভিশন পাচ্ছে ড্যাগারের, সেটা রিপ্রেজেন্ট কি করছে, যে তার যে মেন্টাল ইনস্টেবিলিটি এবং তার যে মার্ডারাস ইন্টেন্ট আছে, হত্যার যে মানে একদম উদ্দেশ্য রয়েছে, তীব্র উদ্দেশ্য, সেই তীব্র উদ্দেশ্যটাকে তুলে ধরছে। নেক্সট হচ্ছে গোস্ট অফ ব্যাংকো, ব্যাংকোর গোস্ট সিন, যেটা তোমরা সামারিতে পাবে না, সামারিতে পাবে খুব কম পাবে। ওই গোস্ট সিনটা তোমাদের একটা মুভি আছে, সে মুভিটা দেখে নিতে পারো। গোস্ট সিনের জন্য নয়, গোটা ম্যাকবেথের একটা মুভি আছে, আমি কমপ্লিট করার পরে ম্যাকবেথের মুভির নামটা বলছি। ব্যাংকোর গোস্ট এলো ম্যাকবেথ দেখতে বলে ব্যাংকোয়েটে, ব্যাংকোয়েট সিন বিখ্যাত সিন। সিম্বলাইজ কি করছে? ম্যাকবেথের যে গিল্ট রয়েছে এবং যে লুমিং থ্রেট রয়েছে, অর্থাৎ যে হন্টিং, তাকে তাড়া করে বেড়াচ্ছে এরকম একটা ভয়, যে ম্যাংকোর লিনিয়েজ পরবর্তীকালে থ্রোনটাকে নিয়ে নেবে, সিংহাসনটাকে নিয়ে নেবে, এটা তাকে তাড়া করে বেড়াচ্ছে সব সময়। 4 নম্বর হচ্ছে বার্নামুড প্রফেসি, যে বার্নামুডের প্রফেসিটা দিয়েছিল যে যতক্ষণ না বার্নামুড ডানসিন এনে আসবে ততক্ষণ পর্যন্ত ম্যাকবেথকে কেউ হত্যা করতে পারবে না। এই যে বার্নামুড ডানসিন অ্যান্ড হিলে এগিয়ে আসছে, মুভ করছে আস্তে 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 আস্তে, এটা কি সিগনিফাই করছে যে উইচেসদের যে প্রফেসিগুলো আছে সেগুলো ফুলফিল হচ্ছে আর ম্যাকবেথের জীবনে ইম্পেন্ডিং ডুম নেমে আসছে, শেষ পরিণতি নেমে আসছে। লেডি ম্যাকবেথের পাগল হয়ে যাওয়া, যে তার অবসেশন কি হ্যান্ড ওয়াশিং এর সঙ্গে, হাত ধোয়ার সাথে, সেটা রেফার করছে কি, যে রক্তের যে গন্ধ, সে রক্তের গন্ধ তার হাতে এমনভাবে লেগে আছে যেন তার যে দোষগুলো রয়েছে সেই দোষগুলোকে সে লুকাতে চায় বারবার, সেইটা ম্যাডনেসে পরিণত হয়েছে। ম্যাকবেথের যে ক্রাউন আছে সেটাও একটা সিম্বলাইজ করে, সেটা কি সারা যে নাটক ধরে ক্রাউনটা সিম্বলাইজ করছে শুধুমাত্র পাওয়ার আর হেভি বার্ডেন, যার ফলে আর কি করছে ম্যাকবেথের মধ্যে যে ডিস্ট্রাকটিভ অ্যাম্বিশন রয়েছে সেই অ্যাম্বিশনটা তার সঙ্গে আসছে। প্রত্যেকটা সিম্বল কি করছে, সেন্ট্রাল থিম কি, সেন্ট্রাল থিম হচ্ছে অ্যাম্বিশন রয়েছে, গিল্ট রয়েছে, ফেট রয়েছে, ডিসরাপশন অফ দ্য ন্যাচারাল অর্ডার, ন্যাচারাল অর্ডারে ডিসরাপশন রয়েছে। এরপরে অথলা আসছি, তার আগে আমি বলে দিচ্ছি যে ম্যাকবেথের একটা মুভি আছে যেটা দেখে নিতে পারো, তোমাদের খুব ভাল লাগবে আর পুরো অ্যাকুরেট যে স্পিচেসগুলো আছে অ্যাকচুয়াল প্লেতে, সেই প্লেতে
যে স্পিচেসগুলো আছে সেগুলোই ব্যবহার করা হয়েছে, এবং ম্যাকবেথের ক্যারেক্টার এবং ম্যাকবেথের মধ্যে তো বিখ্যাত হয়েছে সলিলকে, অর্থাৎ মনে মনে কথা বলা, যেগুলো তোমরা সিরিয়ালে অনেক সিরিয়ালে শোনা যায়, সিরিয়ালে যে মনে কথা বলছে কিন্তু যে অডিয়েন্স আছে সে শুনতে পাচ্ছে, বা মুভিতে কথা বলছে যে অডিয়েন্স আছে শুনতে পাচ্ছে, কিন্তু সেই ক্যারেক্টারটা নিজের মনে ভাবছে। তো এইটা ফেমাস করেছিল হচ্ছে শেক্সপিয়ার, সলিলকি, এটাকে বলা হয় সলিলকি। সলিলকির প্রথমে লিখে দিচ্ছি, সলিলকি, সলিলকি। আর নেক্সট হচ্ছে তোমার ম্যাকবেথের মুভিটার নাম, সেটা হচ্ছে রোমান পোলানস্কিজ ম্যাকবেথ। রোমান পোলানস্কি যে ডিরেক্টর রয়েছে সেই ডিরেক্টরের করা হচ্ছে ম্যাকবেথ মুভি, দেখে নিতে পারো, খুবই বিখ্যাত। 1927 সামথিং, আমি সালটা ভুলে গেছি যদিও। নেক্সট আমরা আসছি অথেলোয়। অথেলোয় কি কি ক্যারেক্টার্স আছে? অথেলোয় ফার্স্ট ক্যারেক্টার হচ্ছে অথেলো, যার নামে হচ্ছে, তাহলে অথেলোকে আমরা কি বলবো? এপিনোমাস হিরো, ঠিক আছে? অথেলো হচ্ছে এপিনোমাস হিরো, অর্থাৎ যে প্রোটাগনিস্ট তার নামেই হচ্ছে প্লেন নাম। ম্যাকবেথ এপিনোমাস হিরো, যে প্রোটাগনিস্ট তার নামে প্লেন নাম। এ মুডিস জেনারেল, মুড কেন? অর্থাৎ জলা জায়গায় থাকে, জলা জমিতে থাকে, বন জঙ্গলে থাকে, ঠিক আছে, সেগুলোকে মুড বলা হয়, যে জঘন্য একটা জায়গায় থাকে, তার জন্য তাকে, মানে এটা একটা কি বলে, কার্স, একটা যে গালাগাল তখনকার দিনে, তো সেরকম হিসাবে মুড বলা হয়, যে ইংল্যান্ডে সবাই সাদা চামড়ার মানুষ, অথবা হচ্ছে কালো চামড়ার মানুষ, সেই জন্য তাকে মুড বলা হয়, জঘন্য জায়গা থেকে এসছে। ভেনেটিয়ান আর্মির যে ভেনিস আছে, ভেনিসের যে আর্মি আছে, সে আর্মির একজন সেনাপতি, একজন খুবই নোবেল আর একজন ব্রেভ সোলজার, কিন্তু ইমোশনালি সে ভালনারেবল, কারণ তার যে আউটসাইডার স্ট্যাটাস আছে এবং ট্রাস্ট আছে অন্যের প্রতি, তার ফলে বাইরের যে দেখনদারি আছে আর লোকের প্রতি যে বিশ্বাস করে নেয় সহজে, এর ফলে সে মানসিক দিক থেকে অসহায়। আর এটা কি ট্রেড বোঝাচ্ছে? যে তার ট্র্যাজিক ফ্ল, তার ট্র্যাজিক ফলা হয়েছে কিসে? জেলাসিতে, জিলাসি, অর্থাৎ ঈর্ষা, নিজের স্ত্রী অন্য কারুর সঙ্গে পরকীয়া করে বেড়াচ্ছে এই সন্দেহে, যেটা পরবর্তীকালে তার ডাউনফলের কারণ হয়ে দাঁড়িয়েছে। নেক্সট হচ্ছে ডেসডিমোনা, অথেলোর স্ত্রী, এবং ভেনেটিয়ান যে নোবেলম্যান তার, মানে যে অথেলোকে নিজের জেনারেল পদে রেখেছিল, ওই কাউন্সিলর, তোমরা কাউন্সিলর বলতে পারো বা মেয়র বলতে পারো, ওর কন্যা। তাহলে ডেসডিমোনা কেমন? খুবই ভার্চুয়াস, খুবই পবিত্র, খুবই বিশ্বস্ত এবং খুবই লাভিং, কিন্তু মিসআন্ডারস্টুড হয়েছে এবং ফলসলি অ্যাকিউজ হয়েছে, নির্দোষকে অভিযুক্ত করা হয়েছে কিসের? বিশ্বাসঘাতকতার। কি ট্রেড কি এর মধ্যে? কি ট্রেড হয়েছে যে অথেলোর যে ভুল ট্রাস্ট আর জেলাসি, এই দুটোর কারণে ইনোসেন্ট একজন ভিকটিম, নির্দোষের ওপর দোষ দিয়ে দেওয়া হয়েছে এবং পরবর্তীকালে হত্যা হয়েছে। থার্ড হচ্ছে ইয়াগো, অথেলোর এনসাইন, এনসাইন মানে স্ট্যান্ডার্ড বিয়ারার, যে অথেলো যেমন যে স্ট্যান্ডার্ডে বিলং করে, ইয়াগো সেই স্ট্যান্ডার্ডে বিলং করে। ম্যানুপুলেটিভ ক্যারেক্টার, যে ম্যানুপুলেট করেছিল অথেলোকে। এবং ম্যালেভোলেন্ট, অর্থাৎ খুবই চালাক চতুর, কূট বুদ্ধি রাখে, খারাপ বুদ্ধি রাখে, যে অর্কাস্ট্রেট করেছে কি এই যে অথেলোর ডাউনফলটা আছে, এই অথেলোর ডাউনফলটা যে জেলাসি, তার মধ্যে জেলাসি ঢুকেছে, যে ডেসডিমোনা অন্য কারোর সঙ্গে, দেখো ক্যাসিওর সঙ্গে হয়তো কিছু করে বেড়াচ্ছে, তোমার যে দেওয়ার যে রুমালটা আছে সেই রুমালটা ডেসডিমোনার কাছে আছে তো, এরকম করে ম্যানিপুলেট করাচ্ছে। ফোর্থ হচ্ছে ক্যাসিও, এই সরি কি ট্রেড, কি ট্রেডটা কি? যে মাস্টার ম্যানিপুলেটর হিসেবে ইয়াগোকে তুলে ধরা হয়েছে, তাকে কি রিপ্রেজেন্ট হিসেবে দেখানো হয়েছে? সে ডিসিট, অর্থাৎ কূটবুদ্ধির অধিকারী, কানিং, সে মানে লোকে প্রলুব্ধ করে তার গোলসগুলোকে অ্যাচিভ করার জন্য। তার গোল কি? যে অথেলো ক্যাসিওকে নিজের আসল জেনারেল পদে দায়িত্ব দিয়ে দিল, আমাকে দিল না, সেই হিংসা। ক্যাসিওকে অথেলোজ লয়াল লিউটেন্যান্ট বা লেফটেন্যান্ট, দুটোই বলতে পারো, দুটোই একই সঠিক উচ্চারণ, যে প্রমোটেড করেছিল ইয়াগো, ইয়াগোর বদলে অথেলোকে, ক্যাসিওকে অথেলো লেফটেন্যান্ট পদে প্রমোট করেছিল।
লেফটেন্যান্ট হচ্ছে জেনারেলের আন্ডারে একজন পদ, জেনারেলের নিচে থাকে, যেও আর্মিদের অর্ডার দেয় কিন্তু জেনারেলের নিচের পদ, সাব জেনারেল এরকম ধরে রাখো। ক্যাশিও ইজ অনারেবল, ক্যাশিও হচ্ছে খুবই সম্মানীয় কিন্তু নাইভ, বোকা বোকা, অত ল্যালবালে, বুঝে না তো। ইয়াগো তাকে একজন পণ হিসেবে ব্যবহার করলো, অর্থাৎ সেই দাবা খেলার সময় দাবার মধ্যে বোর্ড থাকে, সে বোর্ডগুলোকে আমরা বেশি ব্যবহার করি যে তাদের মাথাটা কাটবে, তাদের মাথাটা কাটলে কি হবে, মন্ত্রী রাজাকে মারবে, তো সেই বোর্ড হচ্ছে এখানে ক্যাসিও। অথেলোকে অথেলোর জেলাসির কারণ হয়ে দাঁড়িয়েছিল ক্যাসিও। পরবর্তীকালে হচ্ছে এমিলিয়াকে ইয়াগোর স্ত্রী। আর ডেসডিমোনার যে মেড রয়েছে, ডেসডিমোনার দাসী ধরতে পারো, দাসী। শি ইজ প্র্যাগমেটিক অ্যান্ড লয়াল, সে তার মধ্যে বুদ্ধি আছে, সে লজিক্যাল দিক দিয়ে ভাবে, আর সে মানে কখনো চায় না যে সত্যিটা লুকিয়ে থাক, সত্যিটা সবসময় লোকে জানুক, এটা চায়। সে ডেসডিমোনার প্রতি লয়াল, বিশ্বস্ত, কিন্তু ইয়াগোর যে ট্রু নেচার আছে, যতক্ষণ না দেরি হয়ে গেছে, যতক্ষণ না সবকিছু ধ্বংস হয়ে গেছে, ততক্ষণ পর্যন্ত ইয়াগোর নেচার সে বুঝতে পারেনি। এটা কি ট্রেড দেখাচ্ছে, যে সে রিপ্রেজেন্ট করছে ট্রুথ, যদিও আলটিমেটলি দেরি হয়ে গেছে ট্র্যাজেডিটা আটকাতে, তাও সত্যিটা রিপ্রেজেন্ট করছে। সিক্সথে রড্রিগো তোমাদের নেই যদিও, তাও আমি বলে রাখছি যে একজন ভ্যানেটিয়ান জেন্টেলম্যান, একজন ভেনিসের ভদ্রলোক, যে ডেসডিমনের প্রতি ইনফ্যাচুয়েটেড হয়ে গেছিল, মোহিত হয়ে গেছিল, যে ম্যানিপুলেট হয়ে গেছিল ইয়াগোর দ্বারা খুব সহজে, যে তাকে সাহায্য করবে, ইয়াগোকে সাহায্য করবে রড্রিগো। আর কি ট্রেড আসছে, যে ইয়াগোস যে গেম আছে, গেমের একজন পন, দাবার গুটি, আর ব্লাইন্ডলি ফলোজ হিজ অর্ডার, যে অন্ধভাবে তার যে ইচ্ছাগুলো আছে, ডিজায়ারগুলো আছে, সেই ডিজায়ারগুলো ফলো করছিল। সেভেন্থ হচ্ছে ব্রাব্যানশিওকে ডেসডিমোনার বাবা, আমরা বললাম ভেনেটিয়ান একজন সেনেটার, ভেনিসের একজন সেনেটার, যে ডিসঅ্যাপ্রুভ করেছিল যে অথেলোর সঙ্গে আমার মেয়ের যে বিয়ে হয়েছে আমি সেটা মানি না, কারণ রেসিয়াল প্রেজুডিসেস ছিল। এইটা হচ্ছে অথেলোর মেন ট্রেট, যে অথেলো তো কালো চামড়ার মানুষ, আমার মেয়ের সাদা চামড়ার, কি করে বিয়ে হয়, কি করে মানবো আমি, কারণ কালো চামড়ার মানুষরা কি হয়, ইংল্যান্ডের মানুষরা কালো চামড়ার মানুষ বা ভারতীয় আফ্রিকান এদেরকে মনে করতো যে এরা ব্ল্যাক ম্যাজিক জানে, আর সেই হিসাবেই ব্রাব্যানশিও মনে করছে যে অথেলো ব্ল্যাক ম্যাজিক দিয়েই আমার যে মেয়েকে বুঝিয়ে সুঝিয়ে বুঝিয়ে ফুসলিয়ে বিয়ে করে নিয়েছে। কি ট্রেড হচ্ছে কি, যে রিপ্রেজেন্ট করছে সোসাইটাল ডিসঅ্যাপ্রুভাল আর রেশিয়াল বায়াস, যে সোসাইটি অথেলোর সঙ্গে ডেসডিমোনা মেনে নেবে না, সেইটাকে রিপ্রেজেন্ট করছে। এবং রেশিয়াল বায়াস, যে কালো চামড়ার মানুষ মানেই হচ্ছে সে জঘন্য হবে, সে বাজে হবে। আমি কাউকে রেশিয়াল বায়াসনেস দিয়ে দেখাচ্ছি না, আমি শুধু বোঝাচ্ছি যে তখনকার সময় যে প্রেজুডিসেস গুলো ছিল, কুসংস্কারগুলো ছিল, সেগুলো যে একজন কালো চামড়ার মানুষ কি হবে, সে ব্ল্যাক ম্যাজিক জানবে, সে সবসময় নিচু জাতের হবে, সে আমাদের সমান জ্ঞানের অধিকারী হবে না, সে হচ্ছে দাস হবে, মানে আমরা হচ্ছি প্রভু আর সে হবে দাস, এরকম ভাবে মনে করা হতো তখনকার দিনে। রেশিয়াল বায়াস এত ছিল, এখনো আছে রেশিয়াল বায়াস, নেই বলাটা ভুল, এখনো মানুষের মাথার মধ্যে এমনভাবে ঢুকিয়ে দেওয়া হয়েছে, এখনো পর্যন্ত রেশিয়াল বায়াস চলে। নেক্সট হচ্ছে আমরা সামারিতে আসি। সামারিতে কি বলছে, অ্যাক্ট ওয়ানে প্রথমে একটা দেখো, একটা ভাগ করে নিয়েছে। অথেলো হচ্ছে একজন মুরিশ জেনারেল ভেনিসের, সরি এটা দিয়ে বোঝে, অথেলো হচ্ছে মুরিশ জেনারেল ভেনিসের, যে ডেসডিমোনাকে বিয়ে করেছে, কি সিক্রেটলি বিয়ে করেছে, তার ফলে কি তার বাবা যে ব্রাব্যানশিও আছে সে রেগে গেছে, কারণ মানবে না। পরবর্তীকালে যে ইয়াগো আছে, অথেলোর এনসাইন, অথেলোর যে একই পদ অধিকারী বলতে পারো, বন্ধু নয় অথেলোর একই পদ অধিকারী, অথেলো ওকে বন্ধু হিসেবে মনে করেছিল। পরবর্তীকালে সে যে ক্যাসিওকে লেফটেন্যান্ট পদে প্রমোট করা হয়েছে অথেলোর দ্বারা, তার ফলে মনে হয়েছে যে কোথাও একটা ভুল হয়েছে, তার সঙ্গে রাত্রি হয়েছে এটা। ইয়াগো তাই রিভেঞ্জের প্লট করতে থাকে, যে অথেলোর মনের মধ্যে জেলাসির বীজ বপন করতে করতে। নেক্সট হচ্ছে অ্যাক্ট টু এ ক্যারেক্টারগুলো সাইপ্রাসে যায়, যেখানে অথেলোকে
যে টার্কিশ আছে বা তুর্কি আছে তারা কি করেছিল, হামলা করে দিয়েছিল সাইপ্রাসে। সাইপ্রাসে কি ছিল, দাস ছিল, সাইপ্রাসে স্লেভসরা ছিল, সেই স্লেভসগুলো দখল করছিল, সাইপ্রাসের ল্যান্ডগুলো দখল করছিল। আর অথেলোকে সেখানে পাঠানো হয় কি, প্রথমে তো ব্যানিশমেন্ট হিসেবে পাঠানো হয় যে না আমার মেয়ের সঙ্গে বিয়ে করেছে, তাকে ব্যানিশ করে দাও, দেশ ছাড়া করে দাও। তো এরকমের জন্য ওখান থেকে দেশ ছাড়া করার জন্যও পাঠানো হলো, আর তার্কের থেকে অর্থাৎ তুর্কিদের থেকে টার্কিশদের থেকে যাতে ল্যান্ডটাকে দখল করতে পারে সেই জন্য পাঠানো হলো। ইয়াগো সেখানে তার স্কিমটা প্ল্যান করলো যে অথেলোর মধ্যে সাসপিশিয়ান ঢোকানো, সন্দেহ ঢোকালো যে ডেসডিমোনার বিশ্বস্ততা নিয়ে, লয়্যালটি নিয়ে। সেটা সাজেস্ট করলো কি, যে অথেলো কে মাথায় ঢোকানো হলো যে ডেসডিমোনার অ্যাফেয়ার চলছে কার সাথে, ক্যাসিওর সাথে। অ্যাক্ট থ্রি দেখো, অ্যাক্ট থ্রিতে বলছে ইয়াগো তার ম্যানিপুলেশন এত বেড়ে গেছিল যে ডেসডিমোনার যে ইনোসেন্সটাকে আছে সেই ইনোসেন্সটাকে সে কাজে লাগালো। ডেসডিমোনা ইনোসেন্টলি কি করতো, ক্যাসিওকে সাহায্য করতো, হেল্প করতো, এবং এমনভাবে দেখালো, এমনভাবে তুলে ধরলো অথেলোর সামনে, দেখো ডেসডিমোনা ক্যাসিওর সঙ্গে এত ভালো করে মিশছে, তোমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে। আর সে একটা রুমাল ব্যবহার করতো, অথেলোর কাছ থেকে পেয়েছিল, এখানে সি হবে, যে ডেসডিমোনা একটা রুমাল ব্যবহার করতো, অথেলোর কাছ থেকে পেয়েছিল ডেসডিমোনা। আর পরবর্তীকালে সেই ডেসডিমোনাটা তাকে কাকে দিয়ে দিয়েছিল, সেটা রুমালটা ক্যাসিওকে দিয়ে দিয়েছিল। ডেসডিমোনা যদিও ক্যাসিওকে দেয়নি। কি হয়েছিল যে ইয়াগো এমিলিয়ার মাধ্যমে ডেসডিমোনার কাছ থেকে রুমালটা চুরি করে, আর রুমালটা চুরি করে ইয়াগো নিয়ে নেয় নিজের কাছে, তার একটা হুবহু কপি বানায়, নকল বানায়, এবং সেটা গিয়ে ক্যাসিও রাস্তার সামনে ফেলে দেয়। ডেসডিমোনার রুমালটা নিজের কাছে রেখে ক্যাসিও রাস্তার সামনে ফেলে দেয়। ক্যাসিও যখন দেখতে পায়, সে তো একজন নাইভ লেগাবেলা ছেলে, তো সে রাস্তায় দেখতে পেয়ে মনে করে, ও এটা তো অথেলোর দেওয়া ডেসডিমোনাকে রুমাল, হয়তো তাকে গিফট হিসেবে দিয়েছে, বা হয়তো রাস্তায় পড়ে গেছে, ঠিক আছে আমি রেখে নিচ্ছি তাহলে। তো রেখে নিয়েছে। এইভাবে তার যে ফলস প্রুফ অ্যাফেয়ার আছে সেই অ্যাফেয়ারটাকে প্রমাণ করে দিয়েছে ইয়াগো। অ্যাক্ট ফোরে কি হলো, অ্যাক্ট ফোরে অথেলো এখন জেলাসিতে পুরোপুরি কনজিউম হয়ে গেছে, গিলে নিয়েছে জেলাসিটাকে। অথেলোকে, ইয়াগোকে বিশ্বাস করছে, তাকে বলছে তুমি হচ্ছে আসল বন্ধু আমার। আর সে একজন সিদ্ধান্ত নিয়ে নিয়েছে যে ডেসডিমোনাকে হত্যা করব। ডেসডিমোনা অথেলোর এই যে সন্দেহর ব্যাপারে কোনো কিছু জানিয়ে না নেওয়ার, সে কনফিউজ হয়ে গেছে যে অথেলোর মধ্যে এত বিহেভিয়ারাল চেঞ্জ আসছে কেন, অথেলোর স্বভাবের মধ্যে এত মানে দিন দিন পরিবর্তন আসছে কেন। অ্যাক্ট ফাইভ লাস্ট অ্যাক্টে কি বলছে, অথেলো ডেসডিমোনাকে হত্যা করে দিয়েছে, কারণ সে মনে করছে যে ডেসডিমোনা তাকে বিট্রে করেছে। আর এমিলিয়া পরবর্তীকালে ইয়াগোর যে প্লট আছে সেই প্লটটাকে তুলে ধরেছে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। আর অথেলো এই যে সত্যির কারণে প্রচণ্ড ডিভাস্টেটেড হয়ে গেছে, মানে আর কি করবে বুঝতে পারছে না, ধ্বংসপ্রায় হয়ে গেছে, তাই নিজেকেও হত্যা করে দিচ্ছে। ইয়াগো ইয়াগোকে অ্যারেস্ট করে নেওয়া হচ্ছে, কিন্তু তাও আনরিপেন্টেন্ট, অর্থাৎ সে তার দোষ মানতে রাজি নয়, অর্থাৎ আমি ক্ষমা চাইবো না, আমি যা করেছি ভালো করেছি, এরকম একজন অ্যাটিটিউডওয়ালা মানুষ হিসেবে উঠে আসছে। কি কি সিম্বলস আছে অথেলোতে, প্রথমে তো হ্যান্ডকারচিফ, যেটা হচ্ছে লাভ, ফিডেলিটি, বিশ্বাসের সিম্বল, যেটা ডেসডিমোনাকে দিয়েছিল অথেলো। আর এটা এক পরবর্তীকালে ফলস প্রুফ, তার যে বিশ্বাসঘাতকতার ফলস প্রুফ হিসেবে উঠে এসেছিল, কারণ অথেলোর যে ট্রাস্ট ছিল, অথেলোর যে জেলাসি ছিল, সেটা লস্ট হয়ে গেছিল ডেসডিমোনার উপরে এবং মিসপ্লেসড হয়েছিল। নেক্সট হচ্ছে অ্যানিম্যালস অ্যান্ড বেস্টিয়াল ইমেজারি, যে অ্যানিম্যালদের ইমেজারি তৈরি আনা হয়েছে, বা বিস্টদের ইমেজারি আনা হয়েছে, সেই বিস্টদের ইমেজারি, অ্যানিম্যালদের ইমেজারি হচ্ছে এখানে তুলে ধরা হয়েছে, যদি এখানে অত বেশি নেই। ইয়াগো অ্যানিম্যালদের মেটাফোর ইউজ করেছে কি করার জন্য, অথেলোকে আর অন্যান্য মানুষদেরকে ডিহিউম্যানাইজ করার জন্য, যে এরকম মনে করা হতো যে কালো চামড়ার মানুষ মানে কি পশুর সমান, মানে তোমরা তো মানুষই নও, তোমরা তো পশু, তোমরা জঙ্গলে থাকো, তোমাদের মধ্যে কোনো কালচার আছে। তাই এই যে রেশিয়াল প্রেজুডিসটা আছে, রেশিয়াল যে প্রেজুডিসটা আছে, সেই রেশিয়াল প্রেজুডিসটা তখন তুলে আনা হলো এই। আর লোককে কি করা হলো, লোককে ছোট করা হলো, খাটো করা হলো, ছোট ছোট জিনিসপত্র নিয়ে, বেস ইনস্টিংস নিয়ে, যে অথেলোর ইনসিকিউরিটি বাড়তে লাগলো, যে আমাকে এরকম বলছে, আমি অন্য জায়গা থেকে এসেছি বলে।
ব্ল্যাক আর হোয়াইট ইমেজারি খুব ইম্পর্টেন্ট, যে রেশিয়াল টেনশন আছে সেই রেশিয়াল টেনশনটা বাড়াচ্ছে। অথেলোকে ডেসক্রাইব করা হচ্ছে কি, অথেলো হচ্ছে ডার্কনেস, অথেলো হচ্ছে এবং অন্যদেরকে কি করা হচ্ছে পিউরিটি, একদিকে হচ্ছে সততা শুভ্রতা আর একদিকে হচ্ছে অন্ধকার কৃষ্ণবর্ণ। এবং এটা কি কন্ট্রাস্ট তৈরি করছে যে অথেলোর মধ্যে যে ইন্টারনাল আর বাইরের যে এক্সটার্নাল কনফ্লিক্টগুলো আছে, যে বাইরে থেকে লোকে তাকে ম্যানিপুলেট করছে আর অথেলোর নিজের মধ্যে ম্যানিপুলেশনটা আসছে, এই দুটো রিফ্লেক্ট করছে। এর ফলে কি হচ্ছে, অথেলো পিক পয়েন্টে পৌঁছাচ্ছে, পিক পয়েন্টে পৌঁছে ডেসডিমোনাকে হত্যা করছে। অথেলো বুঝতে পারছে না কি করব। নেক্সট হচ্ছে উইলের সং, এখানে নেই যদিও, তাও একবার শুনে নাও, উইলের সং খুবই ইম্পর্টেন্ট। যে অথেল যে ডেসডিমোনার মৃত্যু হলো, ডেসডিমোনার মৃত্যুর পরে একটা ফোক সং গাওয়া হলো, মানে ডেসডিমোনার মৃত্যুর পরে, মৃত্যুর সময়, সরি ডেসডিমোনার মৃত্যুর আগে, বিফোর ডেসডিমোনার মৃত্যুর আগে ডেসডিমোনা কি গাইছে, উইলো সং গাইছে। এই গানটা কি, এমন একটা মহিলার সম্পর্কে যে হচ্ছে বিট্রেড বাই হার লাভার, তার যে স্বামী রয়েছে, তার যে প্রেমিক রয়েছে, তার প্রেমিকের কাছ থেকে, প্রেমিকের দ্বারা সে বিট্রেড অর্থাৎ বিশ্বাসঘাতকতা হয়েছে, তাকে ধোকা দিয়েছে। এটা ফোরশ্যাডো কি করছে, কি ডেসডিমোনার নিজের ট্র্যাজিক ফেটটাকে পূর্বাভাস দিচ্ছে। লাইট অ্যান্ড ডার্কনেস ইমেজারি, যে অথেলোর যে জেলাসিতে ঢুকে যাওয়া, যে পাগলামোর কাজ করা, সেটা বেশিরভাগ সময় কি রিপ্রেজেন্ট করে, ডার্কনেস আর লাইট রিপ্রেজেন্ট করে। তার যে এক সময় ক্লিয়ার ভিশন ছিল, সেটা পরবর্তীকালে আস্তে আস্তে ডার্কনেস, ইয়াগোর যে মিথ্যা কথা রয়েছে, সেই মিথ্যা কথার যে অন্ধকারে, সে অন্ধকারে ডুবে যাচ্ছে, সেটা দেখা যাচ্ছে। কি ইমেজেস আমরা পড়লাম, হ্যান্ডকারচিপ রয়েছে প্রথমে, সেটা কি গুরুত্বপূর্ণ একটা সিম্বল, লাভ রিপ্রেজেন্ট করে, লয়্যালটি রিপ্রেজেন্ট করে, ডিস্ট্রাকটিভ পাওয়ার অফ জেলাসি রিপ্রেজেন্ট করে। আর এই যে ভিজুয়াল সিগনিফিকেন্স আছে, যেটা উঠে আসে, যেটা হাইটেন্ড হয়, সেটা যখন অথেলো ক্যাসিওর পজিশনে চলে আসে, দেখতে পাচ্ছে যে ক্যাসিওর কাছে রুমালটা চলে আসে, তখন মাথার টেনশনটা একদম ছাপিয়ে যায়। নেক্সট হচ্ছে সি আর স্টর্ম, এই যে স্টর্ম সিন আছে অ্যাক্ট 2 তে, যেটা ডিস্ট্রয় করছে কি টার্কিশ ফ্লিট দেশ, সেটা সিম্বলাইজ করে কি কিওস আর ডিসঅর্ডার হচ্ছে, যেটা আস্তে আস্তে অথেলো নিজের জীবনেও নেমে আসবে। আর এটা আরও মিরার করে তুলে ধরে কি টার্বুলেন্ট ইমোশনাল স্টেটস অফ দ্য ক্যারেক্টার্স, প্রত্যেকটা ক্যারেক্টারের মধ্যে যে উত্থান পতন হচ্ছে, টার্বুলেন্ট যে ধ্বংসপ্রাপ্ত একটা মানসিক চিন্তা হচ্ছে, এই চিন্তাটা। থার্ড হচ্ছে ডেসডিমোনার বেড, ডেসডিমোনার যে বিছানা রয়েছে, সেই বিছানাটাও একটা সিম্বলাইজ করে, যেখানে ডেসডিমোনাকে হত্যা করা হয়েছিল। অথেলো হত্যা করেছিল ডেসডিমোনাকে বিছানার মধ্যে, এটা কি সিম্বল রিপ্রেজেন্ট করে, যে এটা সিম্বল রিপ্রেজেন্ট করে যে আলটিমেটলি বিট্রেয়াল হচ্ছে, আলটিমেট বিট্রেয়াল করছে, এবং ট্র্যাজিক কালমিনেশন আসছে লাভ স্টোরি, লাভ স্টোরির মধ্যে একটা আত্মপ্রকাশ ঘটছে, সেটা কি খুবই ট্র্যাজিক, খুবই বেদনাদায়ক। আর বোথ একটা ইন্টিমেসি এবং ভায়োলেন্স, যে বেড কি ইন্টিমেসি, যেখানে একসঙ্গে অথেলো আর ডেসডেমোনা বিয়ের পর শুয়েছিল। নেক্সট হচ্ছে ভায়োলেন্স, যেখানে ডেসডেমোনাকে হত্যা করলো, তাহলে ইন্টিমেসিকেও রিপ্রেজেন্ট করছে, ভায়োলেন্সকেও রিপ্রেজেন্ট করছে বেডটা। আর 4 নম্বরে হচ্ছে অথেলোর আর্মার আর মিলিটারি যে অ্যাটায়ারগুলো ছিল, সেই অ্যাটায়ারগুলো কি সিম্বলাইজ করছে, যে অথেলোর যে ইউনিফর্মটা ছিল, সেটা কি সম্মান, তার যে পজিশন রয়েছে, সে পজিশনটা রেসপেক্ট। কিন্তু পরবর্তীকালে তার যে পার্সোনাল ম্যাটার আছে, সে পার্সোনাল ম্যাটারের কারণে সে ভালনারেবল অর্থাৎ অসহায় হয়ে গেছিল, ডেসডিমনের ওপর থেকে বিশ্বাস হারিয়ে দিয়েছে, এবং নিজের যে মনের মধ্যে যে মনুষ্যত্বের বিশ্বাস রয়েছে, সে বিশ্বাসটাও হারিয়ে দিয়েছে, যে একজন লিডার হিসেবে সে লিড করতে পারছে না। একজন লিডারকে নিজের ওপর বিশ্বাস রাখে, তার আর্মির ওপর বিশ্বাস রাখে এবং মানুষকে সঠিক পথে নিয়ে যায়, কিন্তু এখানে অথেলো নিজেই ডেসডিমনের উপরে বিশ্বাস হারিয়ে ফেলেছে। তারপরে থিমস রয়েছে যেগুলো সিম্বল হিসেবে তুলে ধরা হয়েছে। প্রথম হচ্ছে জেলাসি, জেলাসি কি রিপ্রেজেন্ট করে, যে অথেলোর যে জেলাসি গ্রিন আইড মনস্টার হিসেবে ডেসক্রাইব করা হচ্ছে অথেলোর জেলাসিকে। আর এটা সেন্ট্রাল পয়েন্টের মেন হচ্ছে প্লটটাকে সাজাতে সাহায্য করেছে। আর পরবর্তীকালে এই হ্যান্ডকারচিপের মাধ্যমে, যে হ্যান্ডকারচিপ ইজ সিম্বল অফ ফিডেলিটি অ্যান্ড ইনফিডেলিটি, বিশ্বাস আর বিশ্বাসঘাতকতা দুটোর সিম্বল হিসেবে ব্যবহার করা হয়েছে। নেক্সট হচ্ছে রেস আর প্রিজুডিস, বললাম রেস অর্থাৎ হচ্ছে বর্ণ, বর্ণ মানে হচ্ছে ওই এবিসিডি বর্ণ, ন অ ক খ নয়, বর্ণ মানে হচ্ছে গায়ের রং, আর
প্রেজুডিস মানে হচ্ছে কুসংস্কার। অথেলোর যে স্ট্যাটাস আছে মুর হিসাবে, প্রথমে বললাম মুর হচ্ছে একটা গালাগালের মতো ব্যবহার করে, যে সে একজন বাইরে থেকে আসা পাবলিক, মুর থেকে এসেছে এরকম বলে না, সেরকম। এটা রেসিয়াল ইমেজারি রিনফোর্স করছে, অর্থাৎ রিনফোর্স করা মানে আবার তুলে আনছে যে সোসাইটাল প্রেজুডিস, সমাজের মধ্যে মানুষের মধ্যে কত কুসংস্কার রয়েছে, সেই কুসংস্কারগুলো এখানে তুলে ধরা হয়েছে। এবং সমাজের মধ্যে যে কুসংস্কার রয়েছে সেই কুসংস্কারগুলো তুলে ধরা হয়েছে। আর এই যে ইন্টারনালাইজড যে রেসিজম হচ্ছে, সেই রেসিজম মানে মানুষের মধ্যে সমাজের ভিতরে ভিতরে যে রেসিজম হচ্ছে সেটা কি তুলে ধরছে, ইনসিকিউরিটি, যে ডেসডিমোনার ভালোবাসার কারণে ইনসিকিউরিটি আছে। নেক্সট হচ্ছে ম্যানিপুলেশন আর ডিসেপশন। ম্যানিপুলেশন আর ডিসেপশন হচ্ছে ইয়াগো যে ম্যানিপুলেট করছে, যেটা সে কি সিম্বলাইজ করে, কার মাধ্যমে করছে, যে একটা রুমাল আছে, হ্যান্ডকারচিফ, হ্যান্ডকারচিফের মাধ্যমে করছে, এবং তার যে ডিসিটফুল ওয়ার্ডস আছে সেই ডিসিটফুল ওয়ার্ডের মাধ্যমে করছে। কি ক্রিয়েট করছে, যে প্লের যে ট্র্যাজিক মোমেন্টামটা, সেই ট্র্যাজিক মোমেন্টামটা ক্রিয়েট করছে। আর অথেলোর যে ভালনারেবিলিটিস আছে, অথেলোর যে অসহায়তা আছে, সেইটা পরবর্তীকালে তার যে ডিভাস্টেটিং প্রিসিশন, অর্থাৎ ইয়াগো যে তাকে ম্যানিপুলেট করে নিচ্ছে, ইয়াগোর যে চালটা চলে যাচ্ছে, সেই প্রেসিশনটা সঙ্গে অথেলোর ভালনারেবিলিটিসটা মিক্স ম্যাচ হয়ে যাচ্ছে, আর অথেলো ডেসডিমোনাকে হত্যা করছে। বুঝতে পারলে? এবার আমরা লাস্ট আসি, লাস্ট হচ্ছে অ্যাজ ইউ লাইক ইট। অ্যাজ ইউ লাইক ইট খুবই কমেডি, ট্র্যাজেডি আমরা পড়লাম, ট্র্যাজেডি, তারপরে আমরা কমেডি দিচ্ছি। আমি এরকম করে সাজিয়েছি কারণ তোমরা প্রথমে ট্র্যাজেডি পড়বে, অনেক বিরক্ত লাগবে, ট্র্যাজেডি মাথায় অনেক চিন্তা, এবার একটু কমেডি আনন্দের সাথে ক্লাসটা শেষ করা যাক। কি ক্যারেক্টার্স কি আছে, প্রথমে আছে রোজালিন্ড, প্লের যে হিরোইন। অ্যানিমা বলবে, আরেকটা শিখিয়ে দিচ্ছি। হিরোইন, যে হিরো আছে, হিরোইনকে হিরো বলবে না, প্রোটাগনিস্ট বলবে। যে হিরোইন আছে তাকে অ্যানিমা বলবে। আর থার্ড হচ্ছে যে ভিলেন আছে, ভিলেন বলবে না, অ্যান্টাগনিস্ট বলবে। ঠিক আছে, এই তিনটে হচ্ছে বলবে, হিরো হচ্ছে প্রোটাগনিস্ট, তারপরে হিরোইন হচ্ছে অ্যানিমা, আর থার্ড হচ্ছে ভিলেন হচ্ছে অ্যান্টাগনিস্ট। রোজানিন হচ্ছে অ্যানিমা ক্যারেক্টার, তার মধ্যে প্রবল ইচ্ছা, উইল খুব ভালো, অ্যাম্বিশনের থেকে উইল অনেক ভালো, এবং ইন্টেলিজেন্ট, সে খুব বুদ্ধিমান, সে নিজের ওপর নির্ভরশীল, সে লোকের ওপর ডিপেন্ড করে থাকে না, ইন্ডিপেন্ডেন্ট ওম্যান। সে ডিসগাইজ করছে নিজেকে একজন ইয়াং ম্যান হিসাবে, যার নাম কি গ্যানিমিড। ফরেস্ট অফ আর্ডেনে যখন সে আর তার যে বান্ধবী, সেই বান্ধবী যখন যাচ্ছে সিলিয়া, তো সে নিজেকে ডিসগাইজ করছে কিসে, ছদ্মবেশ নিচ্ছে কিসের, গ্যানিমিডের, একজন ইয়াং ম্যান, ইয়াং শেফার্ডের, যখন ফরেস্ট অফ আর্ডেনে যাচ্ছে। নেক্সট হচ্ছে অরল্যান্ডো। অরল্যান্ডো হচ্ছে ইয়াং একজন নোবেলম্যান, যে রোজালিন্ডের ভালোবাসায় পড়ে যাচ্ছে। অরল্যান্ডো হচ্ছে ব্রেভ, অরল্যান্ডো হচ্ছে রোম্যান্টিক, অরল্যান্ডো হচ্ছে ভার্চুয়াস, অর্থাৎ পবিত্র, সাহসী, এবং খুবই ভালোবাসতে পারে। কিন্তু ভালোবাসার জন্য ইনএক্সপিরিয়েন্স, সে কোনোদিন জীবনে ভালোবাসা পায়নি, ভালোবাসেনি, তাই সে ইনএক্সপিরিয়েন্স, কীভাবে ভালোবাসতে হয় সে জানে না। নেক্সট হচ্ছে ডিউক সিনিয়র, রোজালিন্ডের বাবা, যাকে তার ভাই তাড়িয়ে দিয়েছে সিংহাসন নিয়ে, ছল করে সিংহাসন নিয়ে তাকে তাড়িয়ে দিয়েছে, এবং সে কি বন্দি দশায় কাটাচ্ছে ফরেস্ট অফ আর্ডেনে জীবন। আর তার সঙ্গে তার কিছু ফলোয়ার আছে, তার ফলোয়াররাও চলে গেছে। কেন বলছে ডিউক ফ্রেডরিক, এই যে অ্যান্টাগনিস্ট, এই যে বললাম না অ্যান্টাগনিস্ট, ভিলেন ক্যারেক্টার অ্যান্টাগনিস্ট, যে এই যে তার নিজের বড় ভাই, তার বড় ভাইকে বা দাদাকে তাড়িয়ে দিয়েছে, এবং নিজের যে ভাইয়ের যে সিংহাসন রয়েছে সেটার উপর দখল নিয়ে নিয়েছে। কিন্তু পরবর্তীকালে তার হৃদয় পরিবর্তন হয়েছে, সাধু সঙ্গে দেখা করে, ওই যে সৎসঙ্গে সাধুবাস আর অসৎসঙ্গে সর্বনাশ, সেরকম। নেক্সট হচ্ছে সিলিয়া, রোজালিনের যে কাজিন এবং রোজালিনের বেস্ট ফ্রেন্ড। সে রোজালিনকে অ্যাকম্পানি করছে কোথায়, ওই ফরেস্ট অফ আর্ডেনে, যখন তাকে তাড়িয়ে দিচ্ছে ডিউক ফ্রেডরিক যখন তাড়িয়ে দিচ্ছে,
তখন রোজালিনকে তাড়িয়ে দিচ্ছে, কারণ তোর বাবাকেও তাড়িয়েছে। এর ফলে সিলিয়া তার যেহেতু বেস্ট ফ্রেন্ড তাকে ফলো করতে করতে তার সঙ্গে চলে গেছে। সে নিজেকে কি হিসেবে ডিসগাইজ করছে? এলিয়েনা, একজন ইয়ার্ড শেফার্ডেস। শেফার্ড আর শেফার্ডেস অর্থাৎ মেষপালক মেষপালিকা। রোজালিন্ড হচ্ছে গ্যানিমিড আর সিলিয়া হচ্ছে এলিয়েনা। এলিয়েনা কি সাজছে? ডিসগাইজ কি নিচ্ছে? যে রোজালিন্ড হচ্ছে তার বড় দাদা, তারা দুজন ভাই বোন। নেক্সট হচ্ছে টাস্টন। টাস্টনের কথা তোমাদের নেই, তাও একজন ক্লাউন, যে রোজালিন্ড আর সিলিয়াকে ফরেস্টে যার সঙ্গে যে সঙ্গ হিসেবে থাকছে, সে কি করছে? কমিক রিলিফ দিচ্ছে। কেন? কমেডি আছে, কমিক রিলিফ চাই, কমিক একজন ক্যারেক্টার তো চাই, টাস্টন হচ্ছে সেরকম ক্যারেক্টার। এবার টাস্টন কি, যে রোজালিন্ড আর সিলিয়ার জীবনে এত যে ট্র্যাজেডি, ট্র্যাজেডি চাই না, ট্র্যাজেডি আমরা দুটো পড়েছি, ম্যাকবেথ অথেলো পড়েছি, এত ট্র্যাজেডি চাই না, আমাদের কমেডি চাই। তো টাস্টন কি হচ্ছে? সেই কমেডিটা দিচ্ছে। ওখানে কমেডি ক্যারেক্টার ছিল, ম্যাকবেথ অথেলো তো ছিল না, কারণ ওটা ট্র্যাজেডি, এটা কমেডি যেহেতু, তাই এখানে কমিক ক্যারেক্টার থাকবে, বিদূষক থাকবে। নেক্সট হচ্ছে জ্যাক্স। জ্যাক্স হচ্ছে একজন মেলানকলি ফিলোজফার, একজন ফিলোজফার যে হচ্ছে সারাক্ষণ দুঃখ বিলাপে ডুবে রয়েছে, যে ডিউক সিনিয়রের, যে ওই রোজালিন্ডের বাবার একজন ফলোয়ার। সে বিখ্যাত স্পিচ ডেলিভার করছে, মনোলগ ডেলিভার করছে। মনোলগ মানে হচ্ছে তুমি নিজের মনের মতো বলে যাবে, কেউ শুনলে শুনলো, না শুনলে না শুনলো। সেটা কি? অল দ্য ওয়ার্ল্ডস স্টেজ। এটা মেন হাইলাইট করে রাখো, যে all the world's one minute দাঁড়িয়ে, অল দ্য ওয়ার্ল্ডস স্টেজ, পুরো পৃথিবীটা কি? পুরো পৃথিবীটা স্টেজের মতো, আমরা সেখানে আলাদা আলাদা ক্যারেক্টার প্লে করছি। অর্থাৎ তুমি একটা ক্যারেক্টার, কিন্তু তুমি বিভিন্ন ক্যারেক্টার প্লে করছো। তোমার বাবা মায়ের কাছে তুমি হচ্ছে ছেলের ক্যারেক্টার হিসেবে, তুমি তোমার ভাই বোনদের কাছে দাদা, বা তোমার দিদি দাদাদের কাছে তুমি ভাই, তুমি কোনো মানুষ নিজের স্ত্রীর কাছে স্বামী, কোনো মানুষ কোনো নিজের বন্ধুর কাছে বন্ধু, কোনো মানুষ নিজের কাছে নিজের আলাদা ক্যারেক্টার। তো প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা ক্যারেক্টার আছে, আর আলাদা আলাদা ক্যারেক্টার প্লে করছে। বন্ধুর সঙ্গে যেমনভাবে মেশো বাবা মার সঙ্গে সেমনভাবে মিশবে না, বা তোমার স্ত্রীর সঙ্গে যেমনভাবে মেশো বন্ধুর সঙ্গে সেমনভাবে মিশবে না, বাবা মায়ের সঙ্গে যেমনভাবে মেশো তেমনভাবে তোমার স্ত্রী বা গার্লফ্রেন্ডের সঙ্গে তুমি মিশবে না, বা তোমার বয়ফ্রেন্ডের সঙ্গে তুমি মিশবে না। তো সেরকম সোসাইটির সঙ্গে তুমি মিশবে না, সেরকমভাবে রিলেটিভদের সঙ্গে তুমি আলাদাভাবে মিশবে। তো প্রত্যেকটা পুরো জগৎটা কি স্টেজের মতো, আর আমরা সেখানে বিভিন্ন ক্যারেক্টার প্লে করছি। নেক্সট হচ্ছে অলিভার, অরল্যান্ডোর বড় দাদা বা বড় ভাই, যে প্রথম দিকে তো প্রচণ্ড ক্রুয়েল ছিল, কিন্তু পরবর্তীকালে ট্রান্সফর্ম হয়েছে এবং সিলিয়ার ভালোবাসায় পড়ে গেছে। ফরেস্ট অফ আর্ডেনে জঙ্গলে গিয়ে সিলিয়ার ভালোবাসায় পড়ে গেছে এবং পরিবর্তন হয়ে গেছে। নেক্সট হচ্ছে ফিবি, এক নাম নেই, তাও জেনে রাখো, অনেক ক্যারেক্টার আছে। ফিবি হচ্ছে একজন শেফার্ডেস, যে গ্যানিমিডের ভালোবাসায় পড়ে গেছে, যে ছিল রোজালিন ডিসগাইসে। কিন্তু সিলভিয়াস বলে একজন ক্যারেক্টার আছে, সেই সিলভিয়াস আবার ফিবিকে ভালোবাসতো। ফিবি গ্যানিমিডকে ভালোবাসে, ফিবি গ্যানিমিডকে ভালোবাসে, আবার সিলভিয়া ফিবিকে ভালোবাসে। আজব জিনিস। নেক্সট হচ্ছে সিলভিয়াস, যার নাম করলাম, যে একজন লাভ সিক শেফার্ড। লাভ সিক মানে হচ্ছে ভালোবাসার পাগল। সে হোপলেসলি ভালোবাসায় রয়েছে কার? ফিবির। ফিবির ভালোবাসায় হোপলেসলি, যে কোনোদিন পাবো না যেন ও আমি তাকে ভালোবেসেছি, এরকম ভালোবাসায়। সামারি কি? সামারি হচ্ছে অ্যাক্ট ওয়ানে অরল্যান্ডো মিসট্রিটেড হয়েছে তার ভাই অলিভার দ্বারা। অলিভার তাকে ঠিকমতো লালন পালন করে বড় করেনি, তাকে অত্যাচার করেছে। এবং পরবর্তীকালে একটা রেসলিং ম্যাচ হয়েছে, সেই রেসলিং ম্যাচ যেখানে সে চার্লসকে হারিয়েছে, বিখ্যাত যে রেসলার চার্লস, তাকে হারিয়েছে, এবং সঙ্গে সঙ্গে রোজালিন্ডের সঙ্গে ভালোবাসায় পড়ে গেছে। রোজালিন্ডও ভালোবাসায় পড়ছে, অরল্যান্ডো ভালোবাসায় পড়ছে। রোজালিন্ডকে তার কাকা ডিউক ফ্রেডরিক তাড়িয়ে দিচ্ছে কোথায়? জঙ্গলে। এবং সে পালিয়ে যাচ্ছে ফরেস্ট অফ আর্ডেনে সিলিয়ার সাথে আর টাচস্টোনের সাথে।
আর সে কি ডিসগাইজ নিচ্ছে, রোজালিন নিচ্ছে গ্যানিমিড আর সিলিয়া নিচ্ছে এলিয়েনা। অ্যাক্ট 2-তে কি হচ্ছে, অ্যাক্ট 2-তে ফরেস্ট অফ আর্ডেনে ডিউক যে সিনিয়র আছে অর্থাৎ রোজালিন্ডের বাবা আর ডিউক ফেডরিকের বড় ভাই, তারা তাদের ফলোয়ারদের সঙ্গে একটা শান্তিপূর্ণ জীবন কাটাচ্ছে। আর অরল্যান্ডোকেও মানে অরল্যান্ডোকেও তার যে দাদা রয়েছে সেই দাদা অলিভার তাড়িয়ে দিয়েছে এবং সেও পালিয়ে চলে এসেছে ফরেস্টে, তার সঙ্গে তার যে সার্ভেন্ট ছিল সেই সার্ভেন্টকে নিয়ে। রোজালিন গ্যানিমিড হিসাবে অরল্যান্ডোর সঙ্গে দেখা করেছে এবং সে টিজ করেছে তাকে, তাকে এরকম করে খোঁচা মেরেছে যে ভালোবাসার নামে, তাকে সাহায্য করার নামে এবং লাভ টিউটার হিসেবে তাকে তুলে ধরেছে। অর্থাৎ অরল্যান্ডো কি করছিল, অরল্যান্ডো করছিল প্রত্যেকটা গাছে যে অরল্যান্ডো প্লাস রোজালিন্ড এরকম করে লাভ সাইন দিয়ে লিখে রাখছিল এবং রোজালিন্ড সেগুলো দেখেছে। রোজালিন্ড গ্যানিমিড ছদ্মবেশে দেখে অরল্যান্ডোর সঙ্গে দেখা হয়েছে এবং অরল্যান্ডোর সঙ্গে দেখা হয়ে রোজালিন্ড বলছে যে আমি তোমাকে ভালোবাসার শিক্ষা দেবো। কি সব ভালোবাসা করছে, এরকম করে টিজ করেছে, খোঁচা মেরেছে, এগুলো আবার ভালোবাসা হয় নাকি? এগুলো ভালোবাসা বলে না। তোমাকে আমি শেখাবো কি করে তোমার প্রেমিকাকে প্রেম নিবেদন করতে হয়, প্রণয় নিবেদন করতে হয়। অ্যাক্ট 3 and 4-এ কি হচ্ছে, রোজালিন ডিসগাইজ থাকছে, অ্যানিমেটেড ডিসগাইজ থাকছে, অরল্যান্ডোকে লেসন দিচ্ছে কিসের উপরে, লাভের উপরে লেসন দিচ্ছে অরল্যান্ডোকে, লাভের উপরে লেসন দিচ্ছে অরল্যান্ডোকে। এবং গ্যানিমিড সেখানে গ্যানিমিড একটা লাভ ট্রায়াঙ্গেলের শিকার হচ্ছে, সেখানে একটা লাভ ট্রায়াঙ্গেল তৈরি হচ্ছে। দেখো প্রথমে হচ্ছে সিলভিয়াস আছে, ফিবি আছে আর রোজালিন্ড আছে। যখন রোজালিন্ড এই যে লাভ ট্রায়াঙ্গেলটা এইখানে ধরো আছে তোমার ফিবি, ফিবিকে ধরে নিই আমরা মেন, যে ফিবি হচ্ছে সেন্ট্রাল। এইখানে আছে ধরো সিলভিয়া, সিলভিয়াস, কারণ এটা কি চড়বে, তাহলে এই দিকে অ্যারো হয় আর এই দিকে কি নামে। আর এখানে ধরে নিচ্ছি তোমার রোজালিনকে, তাহলে সিলভিয়াস ফিবির প্রতি পাগল ভালোবাসায়, ফিবি রোজালিন্ডের প্রতি পাগল ভালোবাসায়, কিন্তু রোজালিন্ড তো অন্য কাউকে ভালোবাসে। তো এই যে লাভ ট্রায়াঙ্গেলটা তৈরি হচ্ছে, এই লাভ ট্রায়াঙ্গেলটা ওইখানে দেখানো হচ্ছে। নেক্সট অ্যাক্ট 5-এ হচ্ছে রোজালিন তার ট্রু আইডেন্টিটি রিভিল করেছে এবং সব যে ভুল ভ্রান্তিগুলো সব মিটে গেছে। অলিভার সিলিয়ার সঙ্গে ভালোবাসায় পড়ে যাচ্ছে, ফিবি সিলভিয়াসকে বিয়ে করার জন্য অ্যাগ্রি হয়ে করে দিচ্ছে, রাজি হয়ে যাচ্ছে, অরল্যান্ডো বিয়ে করে নিচ্ছে রোজালিনকে, ডিউক ফেডরিকের মন পরিবর্তন হয়ে যাচ্ছে এবং ডিউক সিনিয়র যে আছে সে তার আসল যে রাজ্য আছে সেটা ফিরে পেয়ে যাচ্ছে। আর যে প্লেটা রয়েছে সেটা মাল্টিপল ম্যারেজ আর রিকনসিলিয়েশন, রিকনসিলিয়েশন মানে হচ্ছে পুনর্মিলন, এই যে সবার যে পুনর্মিলন, এই পুনর্মিলনে শেষ হচ্ছে। দেখো কত হ্যাপি হ্যাপি এন্ডিং হচ্ছে না, কিন্তু আগে কত ট্র্যাজিক এন্ডিং ছিল, কত স্যাড এন্ডিং ছিল। এইরকমই সিম্বলস, সিম্বলস কি, ফরেস্ট অফ আর্ডেন। প্রথমে হচ্ছে ফরেস্ট অফ আর্ডেন কি রিপ্রেজেন্ট করে, ফ্রিডম। সবাইকে সবাই পালিয়ে গিয়ে কোথায় যায়, ফ্রিডমে যায়। ফ্রিডম খুঁজতে কোথায় যাচ্ছে, ফরেস্ট অফ আর্ডেনে যাচ্ছে। একটা প্লেস যেটা কারাপশন অফ কোর্ট লাই, যে কোর্টের জীবন রয়েছে, রাজ দরবারের যে কারাপশন রয়েছে সেই কারাপশন থেকে অনেক দূরে। আর ফরেস্টে ক্যারেক্টাররা এক্সপ্লোর করতে পারে তাদের নিজেদের যে আসল চরিত্র, আসল কেমন তারা, তারা ভালোবাসাকে আপন করতে পারে, তারা ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে যেতে পারে। ডিউক ফেডরিক, অলিভার দুজনেই ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে গেল না, সেইভাবে ফরেস্ট অফ আর্ডেনই হলো গোটাটা। রোজালিন্ডের ডিসগাইজ, রোজালিন্ডের ডিসগাইজ গ্যানিমিড হিসেবে এটাও সিম্বলাইজ করে কি, জেন্ডার ফ্লুইডিটি আর এক্সপ্লোরেশন অফ আইডেন্টিটি। যে আইডেন্টিটি, এই যে ছদ্মবেশ নিয়েছে, ছদ্মবেশটাকে ভাঙবো, আসল কে, আসল কে। আর জেন্ডার যে ফ্লুইড, যে একজন ছেলে হলে কি জেন্ডার ফ্লুইড, তখনকার দিনে মেয়েদের অত অধিকার ছিল না, তো ছেলে হলে ছেলের সঙ্গে যাচ্ছে মানে ঠিক আছে মেয়ে ঠিক আছে তখনকার দিনে। রোজালিন্ড ব্যবহার করছে ডিসগাইজটা কি করার জন্য, নেভিগেট করার জন্য, যে ভালোবাসায় যে চ্যালেঞ্জেসগুলো আছে সেগুলোকে নেভিগেট করবে এবং অরল্যান্ডোর যে সিনসিয়ারিটি আছে, অরল্যান্ডোর যে বিশ্বাস আছে, অরল্যান্ডো কি সত্যিই তাকে ভালোবাসে, এইটা টেস্ট করার জন্য সে
গ্যানিমিডের ছদ্মবেশটা ধারণ করছে এবং রিভিল করছে সোশ্যাল যে অ্যাজাম্পশন জেন্ডারের প্রতি, যে জেন্ডারের প্রতি সোসাইটির যে অ্যাজাম্পশন রয়েছে, সোসাইটির যে ধারণা রয়েছে যে জেন্ডার কেমন হবে, সেইটা নিয়ে সেইটাকে ওখানে হাইলাইট করা হচ্ছে। অরল্যান্ডো যে কবিতাগুলো আছে, অরল্যান্ডো কবিতা লিখছে, লাভ পোয়েমস লিখছে এবং সেগুলোকে গাছের মধ্যে টাঙিয়ে রেখে দিচ্ছে। আর সেটা কি সিম্বলাইজ করছে? তার যে গভীর কিন্তু ইনএক্সপিরিয়েন্সড যে ভালোবাসা, প্যাশন রোজালিন্ডের জন্য, সেটা রিপ্রেজেন্ট করছে। আর তার যে পোয়েমগুলো রয়েছে সেটা একদম ইউথফুল আর রোম্যান্টিক পোয়েম, একদম একদম ঝকঝকে আর ভালোবাসায় ভর্তি পোয়েম। যখনই এই থিমটা আইডিয়ালাইজ লাভ মানে হচ্ছে যে, যেটা হচ্ছে ফিজিক্যাল লাভের অনেক ঊর্ধ্বে প্ল্যাটোনিক লাভ, সেই প্ল্যাটোনিক লাভ বা আইডিয়ালাইজড লাভ যেগুলো হচ্ছে মনের সঙ্গে মনের ভালোবাসা, এই ভালোবাসার থিমটা এখানে তুলে ধরছে এমন একটা প্যাস্টোরাল ট্রেডিশন। প্যাস্টোরাল মানে হচ্ছে তৃণভূমি, ভেষজ